উচ্ছ্বাসের পক্ষ থেকে সবাইকে কোনিক্স ক্লাসে স্বাগতম। আমরা কোনিক্সের ২টা ক্লাস দিব। একটা হচ্ছে পরাবৃত্ত আর একটা উপবৃত্ত আর অধিবৃত্ত মিলে একটা ক্লাস। কারণ দেখা যায় যে বিগত বছরগুলোতে আমাদের বোর্ড পরীক্ষাতে যে সকল প্রশ্ন আসছে ম্যাক্সিমামই পরাবৃত্ত থেকে। তো আমরা যদি পরাবৃত্তটা আগে একটু ভালোভাবে ক্লিয়ার করি, যারা আগে পড়ো নাই তাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে। সো আমরা শুরুতে বেসিক জিনিসটা আলোচনা করব, সিকিউ আলোচনা করব, আর এমসিকিউ বেসিক্যালি আমি ক্লাসে ধরে ধরে আলোচনা করি না, কারণ আমরা যখন বেসিকটা আলোচনা করে ফেলবো আমি বলে দিব যে এটা এমসিকিউতে আসতে পারে, এটা আসতে পারে। তো দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তো আমি সরলরেখা বা বৃত্ততে যেভাবে স্টার্ট করেছিলাম, যে দেখো আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, করে সেখানে ক এর জন্য আসলে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, খ এবং গ এর জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলোর টপিক ভিত্তিক আলাদা করে আমরা আলোচনা করে তারপর হচ্ছে সেগুলোর প্রশ্ন সলভ করি। তো আমাদের শুরুতে দেখো, ক এর জন্য বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে পরাবৃত্তের পরিচিতি। তুমি যদি পরাবৃত্ত জিনিসটা কি, পরাবৃত্তের পরিচিতি, পরাবৃত্তের কোনটা উপকেন্দ্র, কোনটা দ্বিকাক্ষ রেখা, কোনটা নিয়ামক রেখা বা সামথিং যাই কিছু হোক না কেন, সেটা যদি তুমি বুঝতে না পারো তাইলে তো তুমি পারবা না। তোমাকে যদি বলা হয় নিয়ামক রেখা সমীকরণ বের করো, উপকেন্দ্র বের করে দেখাও, শীর্ষবিন্দু বের করে দেখাও, সো তোমাকে আগে পরিচিতি লাভ করতে হবে। সো আমাদের এই পরাবৃত্তের পরিচিতি থেকে বিগত বছরগুলোতে সব থেকে বেশি প্রশ্ন আসে। এরপর পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। তারপরে হচ্ছে পরাবৃত্তের স্পর্শক সংক্রান্ত আর একটা কনসেপ্ট হচ্ছে আমাদের আছে। সো এই তিনটা টপিক যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে ক অর্থাৎ 2 মার্ক আমরা অ্যান্সার করতে পারবো। তো চলো আমরা শুরুতে একটু পরিচিতি লাভ করে আসি পরাবৃত্তের। তো দেখো, পরাবৃত্তের পরিচিতিতে এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে। যেকোনো একটি চলকের পাওয়ার হচ্ছে 2 হতে হবে। যেকোনো একটি চলকের পাওয়ার হচ্ছে 2। ধরো আমি যদি লিখি যে চলক হচ্ছে 2টা বেসিক্যালি, এখানে x আর y, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4ax। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে যেকোনো একটি চলকের উপর দেখো, যেকোনো একটি চলকের পাওয়ার হচ্ছে 2 হতে হবে। ঠিক আছে? আমি লিখতে পারি x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4ay। দেখো যেকোনো একটি চলকের পাওয়ার হচ্ছে 2 থাকবে। এরপর আমি এভাবেও লিখতে পারি x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইনটু y মাইনাস বিটা। তুমি খেয়াল করো, এখানেও x চলকের পাওয়ার কিন্তু 2 আছে। তুমি এটাকে দ্বিঘাত সমীকরণ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাও। দেখো x চলকের পাওয়ার হচ্ছে দ্বিঘাত। বাট এখানে তো আর y মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাইতে পারতেছো না, এখানে পাওয়ার যেহেতু 1 আছে, তো এর পাওয়ার হচ্ছে 1। তার মানে যেকোনো একটা চলকের পাওয়ার দ্বিঘাত থাকতে হবে। তাহলে আমি পরাবৃত্ত বুঝবো কি করে? যেকোনো একটা চলকের পাওয়ার 2। এখানে একটা কথা আছে, স্বাভাবিকভাবে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে, দিয়ে বলতে পারে এটা কোন ধরনের কোনিক্স, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা, বৃত্ত, না কোনটা হতে পারে। সো এইটা আমরা নেক্সট ক্লাসে শুরুতে বলবো, যে একটা ইকুয়েশন থেকে কিভাবে আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের কোনিক্স। সো আমরা যেহেতু আজকে শুধুমাত্র পরাবৃত্ত পড়তেছি, তাহলে পরাবৃত্তের বৈশিষ্ট্যগুলো পড়ি। তাহলে যে কোনো একটি চলকের পাওয়ার 2, যে চলকের পাওয়ার 1, পরাবৃত্তের হা করা মুখটা সেই চলকের অক্ষের দিকে থাকবে, সেই চলকের অক্ষের দিকে। ব্যাপারটা কেমন? যে চলক, আমরা এর পরের স্লাইডে বুঝতে পারবো, যে চলকের পাওয়ারটা 1, তুমি খেয়াল করো এখানে x চলকের পাওয়ার হচ্ছে 1, এখানে y চলকের পাওয়ার হচ্ছে 1, এখানে y চলকের পাওয়ার হচ্ছে 1। তাহলে যে চলকের পাওয়ার 1, পরাবৃত্তের হা করা যে মুখটা, সেই মুখটা হচ্ছে সেই চলকের অক্ষের দিকে থাকবে। অক্ষের দিকে বলতে কি, যেহেতু x চলকের পাওয়ার 1 তাহলে x অক্ষের দিকে থাকবে, y চলকের পাওয়ার যেহেতু 1 তাহলে y অক্ষের দিকে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম। হা করা মুখটি যেদিকে আছে ওই দিকের রেখাটি পরাবৃত্তের অক্ষরেখা। তার মানে হা করা মুখটা যেদিকে থাকবে ওইদিকে যে রেখাটা আছে সেই রেখাটাকে আমরা বলতেছি হচ্ছে অক্ষরেখা। তো চলো আমরা কয়েকটা চিত্র দেখি, চিত্র দেখলে বুঝতে পারবা। যেমন ফার্স্ট চিত্রটা দেখো, আমি পরাবৃত্তের সমীকরণটা লিখতেছি y স্কয়ার ইকুয়ালস টু 4x। তাহলে যে কোনো একটা চলকের পাওয়ার 2 আছে। যে চলকের পাওয়ার 1, যে চলকের পাওয়ার হচ্ছে 1, পরাবৃত্তের হা করা মুখটা সেই দিকে থাকবে। তুমি খেয়াল করো x চলকের পাওয়ার 1, এই জন্য পরাবৃত্তের হা করা মুখটা কি আছে, x অক্ষের দিকে আছে। এরপরেরটা y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4x। ভাই এটার এটার মধ্যে পার্থক্য কোথায়? সামনে একটা নেগেটিভ সাইন আছে, দেখো সামনে একটা নেগেটিভ। তাহলে x চলকের পাওয়ার হচ্ছে 1, তাহলে পরাবৃত্তের মুখটা সেই দিকে হা করা থাকবে x অক্ষের দিকে। বাট সামনে যেহেতু একটা নেগেটিভ আছে, তার মানে এই জিনিসটাকে আমরা বলবো নেগেটিভ x অক্ষের দিকে। এই জন্য দেখো পরাবৃত্তের হা করা মুখটা কোন দিকে আছে, নেগেটিভ x অক্ষের দিকে আছে। সেম ভাবে x স্কয়ার ইকুয়ালস টু 4ay উপরের দিকে থাকবে, x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4a এর চিত্রটা কি হবে, নিচের দিকে থাকবে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের পরাবৃত্তর পরিচিতি তুমি বুঝবা কি করে। এখন সবসময় যে এই ইকুয়েশনগুলো থাকবে এমন না। এরপরে তুমি খেয়াল করো, আমাদেরকে শীর্ষবিন্দুর কথা বলা হচ্ছে। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনটা? এই যে বিন্দুটা পরাবৃত্তের এই পয়েন্ট যেটা এখানে মিলিত হচ্ছে, এটাকে আমরা শীর্ষবিন্দু বলতেছি। এস যে পয়েন্ট, অর্থাৎ পরাবৃত্তের হা করা মুখটা যেদিকে, সেই দিকে বেসিক্যালি উপকেন্দ্রটা থাকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। তাহলে শীর্ষবিন্দু কোথায়? এইটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এটার উপকেন্দ্র কোথায় হবে ভাই? এটার উপকেন্দ্র এই জায়গায় থাকবে। এটা শীর্ষবিন্দু কোথায়? এইখানে শীর্ষবিন্দু। উপকেন্দ্র কই থাকবে? হা করা মুখটা যেদিকে সেই দিকে থাকবে উপকেন্দ্র। এইখানে হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, হা করা মুখটা এইদিকে আছে, তাহলে উপকেন্দ্র থাকবে এইদিকে।
উপকেন্দ্রের ঠিক বিপরীত সাইডে, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যে সাইডে, শীর্ষবিন্দু উপকেন্দ্রের ঠিক বিপরীত সাইডে আমাদের থাকবে নিয়ামক রেখার পাদবিন্দু। কি থাকবে? নিয়ামক রেখার পাদবিন্দু। অর্থাৎ এই পয়েন্টটাই যে উপকেন্দ্র এখানে আছে ঠিক তার বিপরীত পয়েন্টে এইখানটা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে উপকেন্দ্র এখানে আছে, শীর্ষবিন্দু এখানে আছে, তার ঠিক বিপরীত, উপকেন্দ্রের ঠিক বিপরীত পয়েন্টটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু। বুঝতে পারছো? এখন দেখো শীর্ষবিন্দু থেকে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা ওয়াই এক্স চলক বুঝতে পারলাম, এখানে একটা জিনিস টার্ম আছে প্রত্যেকটা জায়গায় এ এ এ দেখতে পাচ্ছ। এটা আসলে কি? এ হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। ভালো করে বুঝো, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বটাকে আমরা বলছি এ। সেম ভাবে এই শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার বিন্দুর দূরত্বটাও কিন্তু হচ্ছে আমাদের এ হবে। অর্থাৎ উপকেন্দ্র আর নিয়ামক রেখার পাদবিন্দুর যে মধ্যবিন্দুটা আছে, সেই মধ্যবিন্দুটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু। উপকেন্দ্র আর এই যে জেড নিয়ামক রেখার পাদবিন্দু, এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। খেয়াল করো, এটা উপকেন্দ্র, এটা নিয়ামক রেখার পাদবিন্দু, এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। মধ্যবিন্দুটা কি? শীর্ষবিন্দু। এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমাদের এমসিকিউ বলো সিকিউ প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। এই যে দূরত্ব, এই দূরত্বটার দূরত্ব হচ্ছে এইখান থেকে এই দূরত্বটার দূরত্ব হচ্ছে এ, এইখান থেকে এইটুকুর দূরত্বটাও হচ্ছে আমাদের এ, এই দিকের দূরত্বটাও হচ্ছে আমাদের এ, এইটুকুর দূরত্বও হচ্ছে আমাদের এ, আর এইটুকুর দূরত্ব হচ্ছে আমাদের এ। তাহলে কি হলো? শীর্ষবিন্দু থেকে এ দূরত্বে উপকেন্দ্রটাকে হা করা মুখের দিকে, আর উপকেন্দ্রের ঠিক বিপরীত সাইডে থাকবে হচ্ছে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু। এখন আমি যদি এই প্রত্যেকটার স্থানাঙ্ক বের করতে চাই, ভাইয়া, প্রত্যেকটা যদি স্থানাঙ্ক বের করতে চাই, দেখো আমি প্রথমটাতে এখানে উপকেন্দ্র আছে, উপকেন্দ্রটা কোন দিকে আছে? এক্স অক্ষের পজিটিভ দিকে আছে। কত দূরত্বে আছে? এ একক দূরত্বে আছে। কোন অক্ষের উপর আছে? এক্স অক্ষের উপর আছে। তাহলে এক্স অক্ষের উপর স্থানাঙ্ক যদি থাকে তাহলে এক্স এর মান পাওয়া যায়, ওয়াই এর মানটা 0 হয়। এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0, তাহলে a, 0। সেম ভাবে আমি যদি এই জেড বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাই নিয়ামক রেখার পাদবিন্দু, তাহলে কি হবে? শীর্ষবিন্দু থেকে নেগেটিভ দিকে আছে, উপকেন্দ্রের ঠিক বিপরীত সাইড এই দিকে, তাহলে এই দিকে কি নেগেটিভ এক্স অক্ষ, তাহলে এই বিন্দুর যে স্থানাঙ্ক হবে সেটা হচ্ছে -a, 0, এটাও এক্স অক্ষের উপর আছে। সেম ভাবে আমি যদি এটা বের করতে চাই, ভাই এটা এখন কোন দিকে আছে? এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, তাহলে এটা হবে -a, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে a, 0। সেম ভাবে এবার আসো তো, এটা কোন অক্ষের দিকে হা করা আছে? ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তাহলে এই দিকে থাকবে উপকেন্দ্র। কোন অক্ষের উপর আছে? ওয়াই অক্ষের উপর, তাহলে কার মান 0? এক্স এর মান 0, তাহলে 0, কত দূরত্বে আছে? পজিটিভ দিকে এ দূরত্বে আছে, তাহলে এটা হচ্ছে 0, মাইনাসে। তাহলে এখন তুমি এটা বের করতে পারবা উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে প্রথমত তোমাকে একটা পরাবৃত্তের চিত্র দেওয়া হলো, বা পরাবৃত্তের একটা ইকুয়েশন দেওয়া হলো, সেই ইকুয়েশন থেকে তুমি চিত্রটা অঙ্কন করতে পারবা, এখন পারা উচিত। তাহলে চিত্র অঙ্কন করতে পারতেছে এরকম সিম্পল ইকুয়েশন, এ ব্যতীত অন্য ইকুয়েশন থাকবে, আমরা পরের স্লাইডেই দেখব। সেখানকার উপকেন্দ্র, সেখানকার শীর্ষবিন্দু, সেখানকার হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে আমরা কি দেখলাম? উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বুঝতে পারলাম। শীর্ষবিন্দু দেখো এটা এ দূরত্বে, এটা প্রত্যেকটা মূল বিন্দুতে আছে, মূল বিন্দু ব্যতীত অন্য জায়গায়ও থাকতে পারে, আমরা পরের স্লাইডেই দেখতেছি। আমাকে যদি বলতো, ধরো আমাকে একটা পরাবৃত্ত দিছে, এখন দিয়ে বলল যে এইদিকে তো হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, তাহলে নিয়ামক রেখা কোনটা? নিয়ামক রেখা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু দিয়ে যে রেখাটা গেছে এটাকে বলা হচ্ছে নিয়ামক রেখা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আমি যদি এই যে রেখাটা দেখতে পাচ্ছ, আমি যে রেখাটা আঁকছি, এই রেখার সমীকরণ যদি বের করতে চাই, তাহলে এই রেখাটা কি? দেখো তো এটা কোন অক্ষ? এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের কি সমান্তরাল না? এই দুইটা কি পরস্পর সমান্তরাল? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয় ভাই x = a, তাহলে x এইদিকে কোন অক্ষ বরাবর আছে? নেগেটিভ, তাহলে মাইনাস এই দূরত্ব, তাহলে x = কি হবে? -a। তাহলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি x + a = হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখার সমীকরণ। তাহলে কি তুমি প্রত্যেকটা বের করতে পারবা না? যদি বের করতে পারো তাহলে বলো তো এই রেখাটা নিয়ামক রেখার সমীকরণ কি হবে? তাহলে এটা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। নিয়ামক রেখাটা কি? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল হলে y এর ভ্যালু পাই, তাহলে y সমান কত দূরে আছে? এটা y সমান পজিটিভ এ দূরে, তাহলে y = a, তাহলে y - a = হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, এইটার জন্য চিত্র। সো আমাদের এই বেসিক জিনিসটা জানতে হবে। এর পরেরটা দেখো, এরপরে হচ্ছে আমাদের যদি আমাদের শীর্ষবিন্দু, এতক্ষণ ছিল শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে, এখন খেয়াল করো শীর্ষবিন্দু আমাদের এইটা হচ্ছে x অক্ষ, x ও x ড্যাশ, এটা হচ্ছে y ও y ড্যাশ, এটা তাহলে এইটা হচ্ছে শীর্ষবিন্দু,
এই পয়েন্টটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। শীর্ষবিন্দু কোথায়? এই যে আমরা বলেছিলাম পরাবৃত্তের হা করা মুখটা যেদিকে থাকবে, পরাবৃত্তের হা করা মুখটা কোন দিকে আছে? এই যে এইদিকে আছে। তাহলে পরাবৃত্তের হা করা মুখটা এইদিকে আছে। হা করা মুখ দিকে যে রেখাটা থাকে সেই রেখাটার নামকে আমরা বলতেছি হচ্ছে অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখার এই যে পরাবৃত্তটা যে বিন্দুতে মিলিত হচ্ছে এটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু। তো এই শীর্ষবিন্দুকে ধরা হচ্ছে আলফা কমা বিটা। শীর্ষবিন্দুটাকে ধরা হচ্ছে আলফা কমা বিটা। তাহলে আমরা বলেছিলাম যে পরাবৃত্তের হা করা মুখটা যেদিকে আছে শীর্ষবিন্দু থেকে এই যে দূরত্ব, এ দূরত্বে কি পাবো আমরা? একটা উপকেন্দ্র পাবো, সেই এস হচ্ছে উপকেন্দ্র। সেম এই দিকে আমরা যদি এ দূরত্বে আসি তাহলে এই যে রেখাটা পাবো, এই রেখাটার নাম কি আমরা পাবো? সেই রেখাটা হচ্ছে নিয়ামক রেখা। সেই রেখাটাকে আমরা কি পাবো? নিয়ামক রেখা। আর এটাকে আমরা কি পাচ্ছি? উপকেন্দ্র। এই যে বিন্দুটা, এইখানে যে বিন্দুটা মিলে যাচ্ছে, যে অক্ষরেখা আর নিয়ামক রেখা যেখানে মিলিত হলো, এইটাকে আমরা বলতেছি কি? নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তো দেখো এইটার যদি আমি এখন ইকুয়েশনটা বের করতে চাই এই চিত্রটা, তাহলে কি হবে? প্রথমত খেয়াল করো এটা কোন দিকে আছে? এক্স অক্ষের পজিটিভ দিকে হা করা আছে। তাহলে কার পাওয়ার 1 হবে? আমরা পড়েছি যে চলকের পাওয়ার 1, পরাবৃত্তের হা করা মুখটা সেই দিকে থাকে। তাহলে এক্স চলকের পাওয়ার 1, এই জন্য পরাবৃত্তের হা করা মুখটা কোন দিকে আছে? এক্স অক্ষের দিকে আছে। তাহলে আমাদের সমীকরণটা বেসিক্যালি এরকম হওয়া উচিত, y² = 4x, এক্স অক্ষের পজিটিভ দিকে হা করা মুখ আছে। তাহলে আমাদের অবশ্যই এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে বাকি আর একটা চলক আছে y, তার পাওয়ার দ্বিঘাত হবে। তাহলে সমীকরণটা হওয়া উচিত ছিল y² = 4x। বাট কথা হচ্ছে এই সমীকরণটা আমরা তখনই লিখতে পারবো যখন ওই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা ছিল মূল বিন্দুতে। পরাবৃত্তের শীর্ষবিন্দুটা ছিল কোথায়? মূল বিন্দুতে। এরকম ছিল। অর্থাৎ এই y এর সাথে যেটা আছে এই অংশটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু। y এর সাথে যেটা থাকবে, x এর সাথে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু। তাহলে খেয়াল করো আমরা যখন y² = 4x লিখছি, এর আগে পড়ে আসছি, তখন দেখো প্রত্যেকটা কিন্তু x অক্ষ আর y অক্ষের যে মূল বিন্দু যেটা আছে ওইখানে অবস্থান করতেছিল। তাহলে এটাও কোথায় আছে? মূল বিন্দুতে আছে এই সমীকরণ অনুযায়ী। তাহলে মূল বিন্দুতে আছে, শীর্ষবিন্দুটা কোথায় আছে? মূল বিন্দুতে আছে। বাট আমাদের এই যে পরাবৃত্তের চিত্রটা দেওয়া আছে, এই পরাবৃত্তের চিত্রটা কি মূল বিন্দুতে আছে? মূল বিন্দু তো ভাই এখানে, আর পরাবৃত্তটা আছে এখানে আছে। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কি ধরা হয়েছে? আলফা কমা বিটা। তাহলে পরিবর্তনটা কোথায় আসবে? যখন আমাদের শীর্ষবিন্দু মূল বিন্দুতে ছিল y - 0 ছিল, x - 0 ছিল, যেহেতু এখন আলফা বিটা আছে তাহলে অবশ্যই y - বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4 × x - আলফা। তখন y - বিটা পার্টের সাথে একটা যুক্ত হবে, x এর সাথে একটা যুক্ত হবে। কথা কি বুঝতে পারছো? এখন দেখো, তুমি যদি একটা চিত্র থাকে সেটা মূল বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু হয়ে থাকে, ধরো তোমাকে একটা এখন শীর্ষবিন্দু বলে দিল যে 3, -4, পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করা আছে, পজিটিভ এক্স অক্ষের দিকে, তাহলে এর চিত্রটা কেমন হবে? তাহলে এটার চিত্র কেমন হবে? সেটা হচ্ছে y + 4 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a × x - হচ্ছে 3। এভাবে আমাকে লিখতে হতো তখন, y + 4 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a × x - 3। তো আমরা যে কথা বলছিলাম যে দেখো শীর্ষবিন্দু যদি এখন 3, -4 থাকে এবং আমি বলেছি পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করা আছে, তাহলে আমাদের অবশ্যই সমীকরণটা হওয়া উচিত ছিল y + 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 × x - 3। +4 কেন হলো বলতো? কারণ এখানে আমাদের -4 আছে। বেসিক্যালি আমাদের মাথায় অলওয়েজ এই চিন্তাটা আনতে হবে যে আমরা সমীকরণটা লিখবো y² = 4x, এইটা ভেবে। তো তুমি যদি এখানে y² বানাতে চাও তাহলে +4 টাকে সরাতে হবে। তাহলে +4 কে সরাইতে গেলে কি করতে হবে? -4 যোগ করতে হবে। এইজন্য শীর্ষবিন্দু কি আসছে? -4। এখানে কি আছে? -3 আছে। তাহলে অবশ্যই যদি 0 বানাতে চাও তাহলে কি করা লাগবে? +3 করা লাগবে। তো আমরা বেসিক্যালি এই পরাবৃত্তে ম্যাথ করতে গেলে ম্যাক্সিমাম টাইমে এই ধরনের ইকুয়েশনগুলোকে সবগুলোকে এইভাবে চিন্তা করে নিব। এইভাবে চিন্তা করে নিব যে আমরা তো পড়ে আসছি, কারণ ওইটার জন্য সবথেকে ইজি হবে আমাদের। ঠিক আছে? কেন ইজি হবে আমরা যখন প্র্যাকটিস করতে যাব তখনই বুঝতে পারবা। তো আমাদের শীর্ষবিন্দু ছিল 3, -4, তাহলে আমাদের বলা ছিল পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করা থাকবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? y + 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 × x - 3, অর্থাৎ -4 এখানে হচ্ছে +4 আর 3 টাই হচ্ছে -3। এভাবে চিন্তা করতে হবে আমাদেরকে। শীর্ষবিন্দু এখান থেকে চিন্তা করো যে y - 0 হোল স্কয়ার, x - 0 হোল স্কয়ার। যখন শীর্ষবিন্দু আলফা কমা বিটা ছিল দুইটাই পজিটিভ, তাহলে আমাদের এইখানে যদি তুমি 0 বানাতে চাও, আমাদের টার্গেট হচ্ছে এইখানে y রাখতে হবে। তাহলে y এখানে কিভাবে রাখা যাবে? যদি তুমি প্লাস বিটা যোগ করো, তাহলে প্লাস বিটা যোগ করলে শীর্ষবিন্দু একটা প্লাস বিটা। এখানে তুমি 0 বানাতে চাচ্ছ, তাহলে আসে মাইনাস আলফা, তাহলে প্লাস আলফা যোগ করতে হবে, তাহলে 0 হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আসে 3 - 4, তাহলে তুমি শীর্ষবিন্দু লিখবা কি করে? লিখতে হবে y + 4, কারণ 0 বানাইতে গেলে এই -4 যদি এখানে বসাও তাহলে 0 হবে। তারপরে কি এখানে -3 আছে, তাহলে অবশ্যই +3 বসাইলে 0 হবে। সো আমাদেরকে এইভাবে y + 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 × x - 3, মাইনাস থাকলে প্লাস দিতে হবে, প্লাস থাকলে এখানে মাইনাস আকারে লিখতে হবে। এই হচ্ছে কথা। ক্লিয়ার? ওকে। তো আমাদের শীর্ষবিন্দু নিয়ামক রেখা এভাবে রেখা থাকতে পারে। এরপরে দেখো আমাদের এখানে দুইটা বক্স আছে। একটা সমীকরণ আমরা লিখছি y - বিটা হোল স্কয়ার 4 × x - আলফা। তুমি বুঝতে পারতেছো যে হ্যাঁ
এইটা এক্স অক্ষের পাওয়ার 1 আছে, ওয়াই চলকের পাওয়ার দ্বিঘাত আছে, তাহলে এই চিত্রটা একটা শীর্ষবিন্দু তার মূল বিন্দুতে নেয় আলফা বিটা যেহেতু দেওয়া আছে, তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে থাকবে, যেহেতু আবার সামনে প্লাসও আছে তাহলে পজিটিভ এক্স অক্ষের দিকে থাকবে। এখন এইটার চিত্র আমরা অলরেডি এঁকেই ফেলছি যে এইভাবে থাকবে। তাহলে আমি বলেছিলাম পরাবৃত্তের হা করা মুখটা যেদিকে থাকবে সেই দিকে যে রেখাটা গেছে, এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলতেছিলাম হচ্ছে অক্ষরেখা, এই রেখাটাকে বলছি অক্ষরেখা। এখন আমি যদি বলি এই অক্ষরেখার সমীকরণ আমরা কি করে বের করব? অক্ষরেখার সমীকরণ তো আমরা একটু যদি আগের স্লাইডটাতে ব্যাক করি, দেখো এখানে যখন অক্ষরেখার সমীকরণ বলছি, এখানে যখন অক্ষরেখার সমীকরণ বলা হচ্ছে, এটা অক্ষরেখা বলা হচ্ছিল, এটা অক্ষরেখা বলা হচ্ছিল, এটা অক্ষরেখা বলা হচ্ছিল, এটা অক্ষরেখা বলা হচ্ছিল। তা তুমি চিন্তা করো এইটা যখন অক্ষরেখা বললা তখন অক্ষরেখাটা কোনটা? এই যেটা, সেটা কি এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, এক্স অক্ষরেখা বোঝাচ্ছে। এটা কোন অক্ষরেখা? এক্স অক্ষরেখা। এটা কোন অক্ষরেখা? ওয়াই অক্ষরেখা। এটা কোন অক্ষরেখা? ওয়াই অক্ষরেখা। তাহলে ব্যাপারটা খেয়াল করো, সমীকরণ ছিল এইটা, তখন অক্ষরেখা আসতেছে এক্স অক্ষরেখা। সমীকরণ যখন এইটা তখন এক্স অক্ষরেখা। সমীকরণ যখন এইটা তখন অক্ষরেখা ওয়াই। সমীকরণ যখন এইটা তখন অক্ষরেখাও হচ্ছে ওয়াই। তাহলে কি আমরা এইভাবে বলতে পারি যে চলকের পাওয়ার 1 সেটাই অক্ষরেখা নির্দেশ করে, সেটাই অক্ষরেখা। এখানে এক্স চলকের পাওয়ার 1 ছিল তাহলে এক্স অক্ষরেখা। এই পরাবৃত্তের জন্য অক্ষরেখা কোনটা? এক্স অক্ষরেখা। এক্স অক্ষরেখা তাহলে y ইকুয়ালস টু 0। এক্স অক্ষরেখা হইলে কি y ইকুয়ালস টু 0 না? এক্স অক্ষের উপর y ইকুয়ালস টু 0 হবে। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি, যেহেতু অক্ষরেখাটা এক্স অক্ষরেখা, আমরা বলতেছি যে চলকের পাওয়ার 1 সেটা হচ্ছে অক্ষরেখা বোঝাচ্ছে, তাহলে এক্স অক্ষরেখা, এটাও এক্স অক্ষরেখা, এটা y চলকের পাওয়ার 1 তাহলে y অক্ষরেখা, এটা y অক্ষরেখা। তো এক্স অক্ষরেখা হইলে কার মান 0 হয়? y এর মান 0 হয়। তাহলে যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা ইকুয়ালস টু 0। তাহলে অক্ষরেখা সমীকরণ যদি আমি বের করতে চাই, যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা সমান সমান 0। তাহলে এখানে কি অক্ষরেখার সমীকরণে y ইকুয়ালস টু 0 হবে, এখানে কি হবে? y ইকুয়ালস টু 0 হবে অক্ষরেখার সমীকরণ। এখানে কি হবে? x ইকুয়ালস টু 0 হবে, কারণ এখানে x চলকের পাওয়ার দ্বিঘাত, এখানেও x চলকের পাওয়ার দ্বিঘাত, তাহলে x ইকুয়ালস টু 0 হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা অক্ষরেখার সমীকরণ। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে অক্ষরেখার সমীকরণ কোনটা হবে? এটার জন্য y মাইনাস বিটা হোল স্কয়ার 4 ইনটু x মাইনাস আলফা। তাহলে যে চলকের পাওয়ার দ্বিঘাত, যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা সমান সমান 0। তাহলে কোন চলকের পাওয়ার দ্বিঘাত? y মাইনাস বিটা হোল স্কয়ার, y চলকের পাওয়ার দ্বিঘাত, তাহলে অক্ষরেখার সমীকরণ y ইকুয়ালস টু 0 হবে। নো, ভুল, তখন y ইকুয়ালস টু 0 হবে না। তুমি তো এই পুরো রাশিটাকে চিন্তা করতেছো y, এই পুরো রাশিটাকে চিন্তা করতেছো y, আমরা একটু আগে দেখে আসছি, কারণ আমরা এইটা মনে রাখতে পারলাম আমাদের জন্য সুবিধা, উপরেরটা আমাদের দরকার নাই। তাহলে এই পুরো রাশিটাকে তুমি চিন্তা করছো y, তাহলে y এর জায়গায় আছে কি? y এর জায়গায় আছে তো ভাই y মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এইটা চিন্তা করতে হবে যে যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অক্ষরেখার সমীকরণ। আমি যদি সেম ভাবে এটার জন্য দেখি, এটার অক্ষরেখার সমীকরণ কি হবে? তুমি যদি এটার চিত্র অঙ্কন করতে ভাই, তাহলে কোন দিক হবে? সামনে প্লাস আছে, y অক্ষের পাওয়ার 1 আছে, তাহলে y অক্ষের পজিটিভ দিকে, y অক্ষের পজিটিভ দিক কোন দিক? উপরের দিকে। তাহলে অক্ষরেখা কোনটা ভাই? অক্ষরেখা হচ্ছে এটা। কিন্তু এখানে তো আলফা বিটা শীর্ষবিন্দু আছে, আলফা বিটা যদি শীর্ষবিন্দু থাকে এইখানে পড়ে যাচ্ছে, তাহলে আমাদের পরাবৃত্তটা এই যেভাবে যাবে, এইটা হচ্ছে তখন আমাদের অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখাটা কিভাবে আমরা বের করবো? এই অক্ষরেখার সমীকরণ, তাহলে অক্ষরেখার সমীকরণটা আমরা পাবো হচ্ছে যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে x চলকের পাওয়ার দ্বিঘাত, তাহলে আমরা এখানে সমীকরণ পাবো অক্ষরেখার সমীকরণ x মাইনাস আলফা ইকুয়ালস টু 0, অর্থাৎ x ইকুয়ালস টু আলফা। এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। কথা কি বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো আরেকটা সমীকরণ লিখছি, অর্থাৎ এই যে পরাবৃত্তের তিনটা ইকুয়েশন দেওয়া আছে, ওখানে তিনটা ইকুয়েশন দিয়েছে, এই তিনটা ইকুয়েশনকে একই ইকুয়েশন বলা হয়, একই জিনিসকে ইন্ডিকেট করতেছে। এখানে y এর পাওয়ার দ্বিঘাত ছিল, এখানে y এর পাওয়ার দ্বিঘাত, এখানেও দেখো y এর পাওয়ার দ্বিঘাত আছে, এখানে x এর পাওয়ার 1 ছিল, x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1। তো এই সমীকরণগুলোকে পরাবৃত্তের সমীকরণ পরীক্ষাতে আসলে এই তিন ভাবে আসতে পারে, উপরেরটা এইটা আর এটা, নিচেরটা আকারে থাকতে পারে। নিচেরটা থাকলে x ইকুয়ালস টু ay স্কয়ার প্লাস by প্লাস c, এটা হতে পারে। যেহেতু এখানে x এর পাওয়ার স্কয়ার আছে তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেহেতু এখানে y এর পাওয়ার স্কয়ার ছিল এজন্য ay স্কয়ার প্লাস by প্লাস c হয়েছে। বুঝতে পারছো? সো ইকুয়েশন গুলো কিন্তু সেম। তাহলে আমরা এই ইকুয়েশনটা কখন বলতে পারি? যদি কোনো কোশ্চেনে বলা থাকে যে x অক্ষের সমান্তরাল, যদি কোনো কোশ্চেনে বলা থাকে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল বললে আমাদের ইকুয়েশন আসবে এটা। কেন এটা আসতেছে ভাই? y মাইনাস বিটা ইকুয়ালস টু 0, এটা অক্ষরেখার সমীকরণ না? তাহলে অক্ষরেখার সমীকরণ y ইকুয়ালস টু যদি বিটা বসাও, y ইকুয়ালস টু যদি বিটা বসাও, তাহলে কি অক্ষরেখার সমীকরণ, এটার সমীকরণ কি? এই যে এটা না? তাহলে এটা কি x অক্ষের সমান্তরাল না? তাহলে কোনো কোশ্চেনে যদি বলে যে কোন একটা পরাবৃত্ত, কোন একটা পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে তার জন্য ইকুয়েশন কি হবে? এটা হবে ইকুয়েশন। যদি বলে কোনো পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে আমরা জানি কি যে অক্ষরেখা বলে তার পাওয়ার হচ্ছে 1 বানাতে হয়। তাহলে x এর পাওয়ার 1 বানাইতে গেলে অবশ্যই y স্কয়ার আনতে হবে। তাহলে কি অবশ্যই y স্কয়ার আনতে হবে। তাহলে আমাকে বলতেছে পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে যার সমান্তরাল হয় তার পাওয়ার হচ্ছে 1, যার সমান্তরাল হয় তার পাওয়ার হচ্ছে 1। তাহলে দেখো x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এই পরাবৃত্তের অক্ষরেখা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল, এইজন্য y এর পাওয়ার হচ্ছে 1। বুঝতে পারছো? তাহলে আমাকে কোনো কোশ্চেনে যদি বলে পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে x ইকুয়ালস টু ay স্কয়ার প্লাস by প্লাস c। যদি বলে কোনো পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, তাহলে y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস হচ্ছে c। সো এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। এরপরে
পরাবৃত্তের পরিচিতি, সমীকরণ থেকে পরাবৃত্তের বিভিন্ন রাশি কিভাবে আমরা নির্ণয় করব। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, তুমি তো মাথার মধ্যে চলে আসছে যে ভাইয়া আমার একটা ইকুয়েশন মনে করো এরকম দেশ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে 0, ধরো এরকম একটা ইকুয়েশন দেশ। তাহলে এটা কিসের ইকুয়েশন? যে কোনো একটা চলকের পাওয়ার দ্বিঘাত, ওকে, যে কোনো একটা চলকের পাওয়ার হচ্ছে এক ঘাত। তাহলে এটা তুমি বুঝতে পারতেছো এটা একটা পরাবৃত্ত। বাট এই পরাবৃত্তের ইকুয়েশন তো আমরা এইভাবে পড়ি নাই, এটা একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে কি করে বের করবা? তাই বলছে সমীকরণ থেকে পরাবৃত্তের বিভিন্ন রাশি নির্ণয়। সো আমাদের প্রথমটা শীর্ষবিন্দু। আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু কি করে বের করব? যদি এরকম ইকুয়েশন থাকে সেখান থেকে শীর্ষবিন্দু কি করে বের করব? y মাইনাস বিটা, x মাইনাস আলফা এগুলো থাকলে তো আলফা বিটা বের করা যাচ্ছে ইকুয়েশন আকারে দেওয়া থাকলে। বাট এইভাবে দেওয়া থাকলে কি করে বের করবা? যে চলকের পাওয়ার দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ইকুয়ালস টু 0। এটা এমসিকিউ এর ক্ষেত্রে ভাই, এটা রিটেনে করতে চাইও না। যে চলকের পাওয়ার দ্বিঘাত, এক্স চলকের পাওয়ার দ্বিঘাত আছে, তার সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলতে হবে রাশিটাকে। তাহলে আমি যদি অন্তরীকরণ করি d ডিভাইডেড বাই dx, এই পুরো রাশিটাকে, তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে 0 বলেছে। তাহলে আমি যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে দেখো 2x প্লাস 4 পাবো, 2x প্লাস 4, 2 কে করলে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে 0, y কে অন্তরীকরণ করলেও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে x সমান সমান আমরা কি পাচ্ছি ভাই? x সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে -2। তাহলে যে শীর্ষবিন্দু পাবো সেই শীর্ষবিন্দু x এর মান কত? -2। বা বা আমাদেরকে বলছে dy বাই 0, যদিও এটা x বা y নির্ণয় করতে বলতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে চলকের পাওয়ার দ্বিঘাত, x চলকের পাওয়ার দ্বিঘাত বললে x এর সাপেক্ষে অন্তরীকরণ, y চলকের পাওয়ার দ্বিঘাত বললে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে করে x এর একটা মান পাচ্ছি। এখন x এর বলছে তারপর x বা y এর মান বসিয়ে তুমি x এর মান পাইছো, ধরো তুমি x এর যে মানটা পাইছো সেই মানটা আবার উপরে সমীকরণটাতে বসায় দাও। তো x এর যে মানটা পাচ্ছ সেটা এই সমীকরণে বসায় দাও। তাহলে বসাই দিলে হচ্ছে 4, তারপর হচ্ছে -8 প্লাস 2 প্লাস y ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6 - 8 - 2, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে x এর ভ্যালু -2, y এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু -2, y এর ভ্যালু হচ্ছে 2। তাই বলছিল যে তারপর x বা y এর মান বসিয়ে, তার মানে তুমি x এর মান পাচ্ছো, তাহলে x এর মানটা ওই সমীকরণে বসাতে হবে, বসায় y নির্ণয় করতে হবে। দিয়ে y নির্ণয় করে ফেলছি, y ইকুয়ালস টু 2। যদি এখান থেকে y স্কয়ার থাকতো তাহলে y অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করে y এর মান পাইতাম, y এর মানটা আবার উপরের সমীকরণ বসাই দিয়ে x এর মানটা পাইতাম। সো এইভাবে আমাকে শীর্ষবিন্দুটা বের করতে হবে, খুবই সিম্পল। জাস্ট যে চলকের পাওয়ার দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করে সেটার মান বের করে সেই মানটা আবার মেইন সমীকরণে বসায় বাকি চলকটার মান বের করে ফেললেই শীর্ষবিন্দু আমরা পেয়ে যাব। তাহলে এখানে শীর্ষবিন্দু মান কত? -2 + 2। এটা এমসিকিউ এর ক্ষেত্রে। রিটেনে কি করে করবা বলছি। যে চলকের পাওয়ার 1 তার সহগ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান, যে চলকের পাওয়ার 1, যে চলকের পাওয়ার 1, এখানে কোন চলকের পাওয়ার 1? x চলকের, সরি y চলকের পাওয়ার হচ্ছে 1 আছে। দেখো x তো দ্বিঘাত হয়ে আছে, তাহলে x আর চলক নিয়ে আমার মাথার চিন্তা করার, x বাদ হয়ে গেছে, তাহলে y চলকের পাওয়ার হচ্ছে 1 ঘাত। তাহলে যে চলকের পাওয়ার 1 তার সহগ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান 4a সমান সমান মডুলাস অফ x বা হচ্ছে মডুলাস অফ y এর সহগের সমান হবে। তার মানে বলতেছে এখানে যে চলকের পাওয়ার 1 অর্থাৎ y চলকের পাওয়ার 1, তাহলে তার সহগ কত আছে ভাই? 1। সেই 1 এর মানটা হচ্ছে 4 এর সমান হবে। 4a, 4 এটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 4 এটাকে আমরা কি বলি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে 4 ইকুয়ালস টু হচ্ছে 1। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আবার জিনিসটা কি? এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আবার জিনিসটা কি? সো আমরা এটা একটু আলোচনা করি। এটা একটা পরাবৃত্ত আছে, এটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে এই উপকেন্দ্র দিয়ে যে লম্ব গেছে, এই উপকেন্দ্র দিয়ে যে লম্ব গেছে এটাকে আমরা বলতেছি উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই যে উপকেন্দ্রিক লম্ব, এটাও লম্ব, এটাও লম্ব। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই পুরোপুরি দৈর্ঘ্যটার মান হচ্ছে 4a। এই পুরোপুরি দৈর্ঘ্যটার মান হচ্ছে 4a। এই রেখা, উপকেন্দ্র দিয়ে যে রেখাটা গেছে সেটা যদি অক্ষের সাথে লম্ব হয়, তাহলে এই যে দৈর্ঘ্যটা, উপকেন্দ্রিক এই যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলি। খুবই সিম্পল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার জন্য যে চলকের পাওয়ার 1 তার সহগটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। যে চলকের পাওয়ার 1 তার যে সহগ থাকবে সেই সহগটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। তো চলো আমরা হচ্ছে এর পরের টপিকটাতে যাই। পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ, তোমার কাছে একটা পরাবৃত্তের সমীকরণ দিয়ে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক সমীকরণ বের করতে বলে। যেমন কি, ধরো তোমাকে একটা পরাবৃত্তের সমীকরণ বলে দিল, দিয়ে তোমাকে বের করতে বলতে পারে উপকেন্দ্র, তোমাকে বের করতে বলতে পারে নিয়ামক রেখার পাদবিন্দু, তোমাকে বের করতে বলতে পারে শীর্ষবিন্দু, তোমাকে বের করতে পারে উপকেন্দ্রিক রেখার লম্ব রেখার সমীকরণ, তোমাকে বের করতে বলতে পারে নিয়ামক রেখার সমীকরণ, তোমাকে বের করতে বলতে পারে অক্ষরেখার সমীকরণ। সেইভাবে বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে। সো আমরা আগে যে এক্সাম্পলটা নিলাম একটু আগে, এইটার জন্য যদি একটু চেক করি আমরা, x² + 4x + 2 প্লাস হচ্ছে y, এটা যদি একটু চেক করি আমরা,
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 2 প্লাস হচ্ছে y। ফার্স্ট অফ অল এটা একটা ইকুয়েশন তোমার দেওয়া আছে, তুমি এইটার চিত্র কেমন হবে তুমি কি বের করতে পারবা? পারবা। ক্লাসটা দেখো এরপরেই পারবা। তুমি দেখছো যে শীর্ষবিন্দু x এর মান কি আসছে? x এর মান -2 আসলো। x এর মান কত? -2। তাহলে আমি x এর মান যেহেতু -2, x এর পাওয়ার দ্বিঘাত আছে, তাহলে আমরা দেখলাম সমীকরণে ইকুয়াল সাইনের পাশে দ্বিঘাত থাকে আর ইকুয়াল সাইনের পরে এক ঘাত থাকে। তাহলে দেখো যেহেতু তুমি শীর্ষবিন্দু পেয়েছো, তাহলে x প্লাস 2 পেয়েছো, মানে x এর মান -2 পেয়েছো, তাহলে অবশ্যই এখানে +2 লিখতে হবে। তাহলে x প্লাস 2 হোল স্কয়ার লিখলাম, x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল সাইন দিয়ে দিলাম, ইকুয়াল সাইন দিয়ে দিলাম। দেখো ইকুয়াল সাইনের আগে y আছে, তুমি যদি এটাকে y-টাকে ওই পাশে নিয়ে যাও তাহলে অবশ্যই নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ। y এর একটা শীর্ষবিন্দু তুমি পেয়েছিলে সেটা হচ্ছে +2, তাহলে অবশ্যই y -2 তোমার লিখতে হবে, লিখলাম আমি এটা। তাহলে x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু y মাইনাস 2, সামনে একটা মাইনাস চিহ্ন হবে। কেন মাইনাস হবে? কারণ y-টাকে যখন ওই পাশে নিয়ে যাবে তখন মাইনাস পাবা। ওকে, এখানে আমরা একটু যদি চিন্তা করি x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস বিটা এর সাথে যদি কম্পেয়ার করো ভাইয়া, তাহলে কম্পেয়ার করলে আমাদের এখানে শুধুমাত্র এখন a লাগবে একটা, a হচ্ছে আননোন। y এর সহগ কত? y এর সহগ হচ্ছে 1। তাহলে যে চলকের 4 এর মান, 4 এটা আমরা কি করে একবারই 4 এর মানটা কি করে বের করতে হয়? যে চলকের পাওয়ার 1, যে চলকের পাওয়ার 1, y চলকের পাওয়ার 1, তার যে সহগ, তার সহগ কত? +1। সেই সহগটা এখানে বসে যাবে, সেই সহগটা বসে যাবে। তাহলে এই উপরের যে ইকুয়েশনটা ছিল এখন সেটাকে তুমি এভাবে লিখতে পারো। এরপরে তুমি এটা চিত্র অঙ্কন করো তো ভাইয়া, এটার চিত্র অঙ্কন করো। তাহলে এটা চিত্র অঙ্কন করতে গেলে খুবই সিম্পল, x এর পাওয়ার দ্বিঘাত, y এর পাওয়ার একঘাত। তাহলে কোন দিকে যাবে? যে চলকের পাওয়ার 1 সেই দিকে হা করা থাকবে। তাহলে y অক্ষের উপরের দিক যেতে পারে, নিচের দিক যেতে পারে, কিন্তু সামনে একটা কি আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই কি y অক্ষের এই দিকে আসবে, এরকম এরকম যাবে। তুমি চিত্র এটাই অঙ্কন করো, কোনো সমস্যা নাই, নিচের দিকে যাবে। শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু -2 আর এখানে পাবা +2, দরকার নাই আমাদের চিন্তা করা। আমরা এটাকে, এই ইকুয়েশনটাকে চিন্তা করব কি করে ভাই? আমরা বলেছি x² = 4ay, এইটার সাথে কম্পেয়ার করব, কারণ আমরা সবকিছু পড়ছি এটার জন্য। তাহলে এটার চিত্র হচ্ছে এটা, তাহলে এটার চিত্র যদি এটা হয় তাহলে এই পাশের বিন্দুটা আর এই পাশের বিন্দুটা কি? এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু z। শীর্ষবিন্দুকে আমরা a দিয়ে প্রকাশ করি। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি অলরেডি, সেটা হচ্ছে x এর ভ্যালু -2 আর y এর ভ্যালু হচ্ছে +2। এটা এখন আমাকে বের করতে হবে উপকেন্দ্র। তা আমি পড়েছিলাম ভাইয়া যে এইটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে a, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি বুঝতেই পারতেছি যে 0, -a, আর এই বিন্দুর স্থানাঙ্ক আমি বুঝতেই পারতেছি সেটা হচ্ছে 0, a। ওকে, তাহলে খেয়াল করো, তুমি যখন পড়ছো যে ওই বিন্দু, তুমি মনে করো z বিন্দুর স্থানাঙ্ক ফার্স্টে বের করতে চাচ্ছ, তাহলে z বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে কার মান 0? প্রথমে x এর মান 0 দেওয়া আছে। ভাই x মানে কি? তুমি যেটা পড়তেছো, তুমি যেটার জন্য বের করতেছো সেটা তো আর মূল বিন্দুতে ছিল না, এরকম ছিল না। তাহলে x এর জায়গায় তুমি তো এই পুরো ইকুয়েশনটাকে লিখেছো এভাবে, তুমি x প্লাস 2 এর জায়গায় লিখেছো বড় হাতের x, তাহলে সেটা x ইকুয়ালস টু 0। তাহলে সেই x এর জায়গায় এখন কত বসবে? x প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে x এর মান কত আসছে? x এর মান আসছে -2। সেম ভাবে তুমি আরেকটা মান বের করছো যে সেটা কত? y, y -2 এর জায়গায় লিখছো হচ্ছে y। তাহলে তুমি y সমান সমান কত পাচ্ছ? y সমান সমান a পাচ্ছ ভাইয়া, y সমান সমান হচ্ছে a। তো তোমার কাছে y মানে তো ওই y না, এই y না, তোমার কাছে y বলতে হচ্ছে এই যে y -2, কারণ তুমি এটা লিখেছো এখানে। তাহলে y এর জায়গায় হচ্ছে y -2 ইকুয়ালস টু হচ্ছে a। তাহলে a মানে কত? 4 এর মান যদি ভাই 1 হয় তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 1/4 হবে। তাহলে a এর জায়গায় আমরা বসাই দিই 1/4। তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করতে পারি। সেম ভাবে আবারও যখন তুমি s উপকেন্দ্রটা বের করবা তখন সেম ভাবে আমরা কি করব? s উপকেন্দ্র বের করতে চাচ্ছি। তাহলে উপকেন্দ্রের জন্য আমাদের ফার্স্টে x এর মান কত আছে? 0। তাহলে x এর মান যদি 0 হয়, তোমার কাছে x বলতে তো x না, তোমার কাছে x বলতে x + 2, তাহলে এখানে লিখবা x + 2 = 0। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে -2। সেম ভাবে y ইকুয়ালস টু এখন তুমি কত পাবা? y ইকুয়ালস টু কত আছে স্থানাঙ্ক? মাইনাসে, তাহলে y ইকুয়ালস টু মাইনাসে। y বলতে তো আর y না, y বলতে তোমার কাছে কি আছে? y - বিটা বা y - 2। তাহলে y - 2 ইকুয়ালস টু মাইনাসে, মাইনাসে মানে কত? -1/4। তাহলে এখান থেকে y এর মান স্থানাঙ্ক পাবা, x এর মান স্থানাঙ্ক, y এর স্থানাঙ্ক পেয়ে গেলা, অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। তোমাকে যদি বলতো এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি? অক্ষরেখাটা কোন অক্ষরেখাটা দেখো তো? y অক্ষরেখা। অক্ষরেখা কোনটা? এটা y। তাহলে y এর পাওয়ার যেটা আছে সেটা ইকুয়ালস টু 0। তাহলে y এর পাওয়ার যেটা আছে, সরি y অক্ষরেখা, y অক্ষরেখা যদি হয় তাহলে কার মান 0? x এর মান 0। তাহলে x + 2 = 0। তাহলে অক্ষরেখা যদি বলতো, আমাকে যদি অক্ষরেখা বলতো, তাহলে অক্ষরেখা হচ্ছে x + 2 = 0। অক্ষরেখার সমীকরণ, যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা ইকুয়ালস টু 0। তাহলে x চলকের পাওয়ার দ্বিঘাত, x + 2 = 0। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। নেক্সট, পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক সমীকরণ গেল। এবার পরাবৃত্তের স্পর্শক সংক্রান্ত। স্পর্শকের জন্য আমরা কি মনে রাখতে পারি? দেখো,
y স্কয়ার ইকুয়ালস টু 4x একটা পরাবৃত্ত, y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত, y ইকুয়ালস টু mx প্লাস c এটা একটা সরল রেখা সমীকরণ। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তটা বেসিক্যালি এরকম ছিল, আর y ইকুয়ালস টু mx প্লাস c ধরো এটা y ইকুয়ালস টু mx প্লাস c হচ্ছে এটা, y ইকুয়ালস টু mx প্লাস c হচ্ছে ধরো এটা স্পর্শ করে গেছে, তাহলে এটা এই রেখার সমীকরণ আর এটা হচ্ছে এটার চিত্র। তাহলে আমি কখন কখন এই সরল রেখাটাই পরাবৃত্তকে স্পর্শ করবে সেই শর্তটা হচ্ছে c ইকুয়ালস টু a বাই m। এই শর্তে এই শর্তে এই শর্ত c ইকুয়ালস টু a বাই m এই শর্তে এই সরল রেখাটা পরাবৃত্তটাকে স্পর্শ করবে। সেম ভাবে x স্কয়ার ইকুয়ালস টু 4ay যদি পরাবৃত্ত হয় অর্থাৎ এইটা, তাহলে এটা একটা স্পর্শক মনে করো। তাহলে একই ভাবে এই পরাবৃত্তটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4ay পরাবৃত্ত, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে c ইকুয়ালস টু এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস m স্কয়ার a, c ইকুয়ালস টু কি পাবো, c ইকুয়ালস টু মাইনাস m স্কয়ার a। তাহলে এইটা কোন শর্তে স্পর্শ করবে, যখন পরাবৃত্তটা এটা হবে এবং এই সরল রেখাটা স্পর্শ করার শর্ত হচ্ছে c ইকুয়ালস টু মাইনাস m স্কয়ার a। এই শর্তে কখন স্পর্শ করবে, c ইকুয়ালস টু a বাই। ওকে ওকে, এখন আমরা হচ্ছে কতে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু সলভ করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা দেখো, পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। একটা কথা হচ্ছে কি যে তুমি হয়তো বেসিক জিনিসটা নাও বুঝতে পারো, বাট মোটামুটি একটা ধারণা তোমার হয়েছে অ্যাটলিস্ট। বাকিটা হচ্ছে কোশ্চেন সলভ। তুমি যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা দিয়ে তোমার ওই বেসিকটা তত বেশি স্ট্রং হবে, যতটুকু শিখছো বেসিক ততটুকু আরো বেশি স্ট্রং হবে। সো তোমাকে এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা কয়েকটা প্র্যাকটিস করি। দেখো, আমরা এতক্ষণ ধরে যতগুলো পরাবৃত্ত পড়ে আসছি বা পরাবৃত্তের ইকুয়েশন লিখছি, কখনো ওয়াইটা আসলে পরে কখনো ছিল না, ওয়াই কিন্তু পরে কখনো ছিল না। আমরা যখনই যে কোনো সমীকরণ পড়ছি তুমি মনে করে দেখো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, মানে এক্স এর সামনে অলওয়েজ পজিটিভ, ওয়াই এর সামনে অলওয়েজ পজিটিভ ছিল, বাট এখানে ওয়াই এর আগে একটা নেগেটিভ সাইন আছে। বাট আমরা যে ইকুয়েশন গুলো পড়ছি সেই অনুযায়ী চিন্তা করব, তাহলে ওয়াই এর আগে পজিটিভ বানাই নিতে হবে আমাদেরকে, সেই জন্য মাইনাসটা কমন নিব। আগে আমাদের জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার ইকুয়ালস টু, আমি যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস 8 হলো, আর ওয়াই মাইনাস 1 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এইটার ইকুয়েশনকে আমরা এভাবে লিখতে পারি মাইনাসটা কমন নিয়ে। এখন এই পরাবৃত্ত যাই থাকুক না কেন আমাদের চিন্তা করতে বলেছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4ay এই পরাবৃত্তের সামনে, যেহেতু সামনে একটা নেগেটিভ আছে নেগেটিভ, তাহলে এর পরের চিন্তা মনে মনে আমাকে একটা চিত্র চিন্তা করে নিতে হবে যে ভাই এইটার চিত্র কি কি শিখিয়েছেন আপনি, যে চলকের পাওয়ার 1 সেই দিকে থাকবে হা করা মুখটা, তাহলে ওয়াই অক্ষের দিকে, যেহেতু সামনে নেগেটিভ আছে তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে। কি বের করতে বলেছে, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখা কোথায় থাকবে, এটা হচ্ছে উপকেন্দ্র ভায়া, তাহলে উপকেন্দ্রের ঠিক বিপরীত সাইডে থাকবে নিয়ামক রেখা, নিয়ামক রেখা হচ্ছে জেড। তাহলে নিয়ামক রেখার সমীকরণ বলতে এই নিয়ামক রেখার পাদবিন্দু দিয়ে যে রেখাটা যাবে সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এই রেখাটা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমি যদি জেড নিয়ামক রেখার বিন্দুর স্থানাঙ্কটা আগে বের করি, নিয়ামক রেখার বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, এটা হচ্ছে 0, a। তাহলে এই যে দূরত্ব সেই দূরত্বটা কার সমান, a এর সমান, আমরা জানি পড়ে আসছি। তাহলে এটা কত সমান সমান, y ইকুয়ালস টু a, তাহলে y ইকুয়ালস টু a। তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে কি নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়ালস টু a, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু a। খেয়াল করো, তুমি এই অনুযায়ী চিত্র অঙ্কন করছো, সেই অনুযায়ী ইকুয়েশনটা দাঁড় করাতে পারছো, নিয়ামক রেখার ইকুয়েশন y ইকুয়ালস টু a। এখন তুমি এইটার সাথে যদি কম্পেয়ার করো, y এর জায়গায় তুমি কি লিখেছো দেখো তো, y এর জায়গায় বেসিক্যালি y মাইনাস 1 হবে, তাহলে y এর জায়গায় হচ্ছে y মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে a। হ্যাঁ, a এইটার এটার মধ্যে যদি কম্পেয়ার করো, এটার মধ্যে যদি কম্পেয়ার করো তাহলে a এর মান অবশ্যই 2 হবে। তুমি দেখো 8 আছে, তাহলে এখানে 4 ইনটু 2, 4 চলে যাবে, তাহলে 2, তাহলে a ইকুয়ালস টু 2, তাহলে y মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই হচ্ছে আমার সেই নিয়ামক রেখার সমীকরণ। আমাকে বের করতে বলেছে নিয়ামক রেখা সমীকরণ কি, তাহলে নিয়ামক রেখা সমীকরণ হচ্ছে y - 3 = 0। সিম্পল না? কতক্ষণ লাগছে, আমি তো তোমাদেরকে বুঝাচ্ছি প্লাস করাচ্ছি, তাও মনে হয় 2 মিনিটের ভিতরে হয়ে গেছে। এর পরেরটা y² = 4 * 4 - x পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ভাই পরাবৃত্তের আকারে দেওয়াই আছে, পরাবৃত্তের আকারটাতে দেওয়াই আছে সুন্দর মতো করে। তাহলে y², আমরা আবারও দেখছি x এর আগে নেগেটিভ আছে, ভাই x এর আগে নেগেটিভ রাখা যাবে না, সো আমাদের কি করতে হবে, মাইনাসটা কমন নিতে হবে। মাইনাসটা যদি কমন নিই তাহলে 4 ইনটু কি হবে, x মাইনাস হচ্ছে 4 হয়ে যাবে। ওকে, তাহলে শীর্ষবিন্দু মানে কি আমরা পড়ছিলাম x এর সাথে যে অংশগুলো থাকে, y এর সাথে যে অংশগুলো থাকে সেগুলোকে হচ্ছে শীর্ষবিন্দু। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি y - 0 হোল স্কয়ার ইকুয়ালস টু -4 ইনটু x - 4। তাহলে আমরা জানি এইখানটাতে 0 বানাতে হয়, -4টাকে 0 বানানোর জন্য কি করতে হবে, অবশ্যই +4।
তাহলে এটা হচ্ছে 4 আর এটা তো অলরেডি 0 হয়ে আছে, তাহলে 4,0। তাহলে শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে 4,0। শীর্ষবিন্দুটা কি ভাই? শীর্ষবিন্দুটা হচ্ছে 4,0। ক্লিয়ার? এর পরেরটা, y স্কয়ার ইকুয়ালস টু -6x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? y স্কয়ার ইকুয়ালস টু -6x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমরা বলেছিলাম যে চলকের পাওয়ার 1 তার যে সহগ, যে চলকের পাওয়ার 1 তার যে সহগ সেটার মডুলাস, অর্থাৎ 4a ইকুয়ালস টু সেটার মডুলাস -6, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। তাহলে 4a সমান সমান কত পাচ্ছ? 6 পাচ্ছ। হ্যাঁ, তুমি এটা পরীক্ষায় এমসিকিউতে থাকতে পারে, বাট এটা যদি রিটেনে আসে তাহলে যেহেতু রিটেনের প্রশ্ন, তাহলে এটাকে এভাবে লিখতে পারো। তুমি আকারটা বানাই নিবা। হ্যাঁ, আমাদের সমীকরণে আমরা পড়ছি y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে 4 নিয়ে নিলা, মাইনাস যেহেতু আছে তাহলে -4, 6 বানাইতে হবে, তাহলে 4 যেহেতু এক্সট্রা করে নিয়ে আসছো 4টা ভাগ করে দাও, ইনটু হচ্ছে x, ইনটু হচ্ছে x। তাহলে খেয়াল করো, এখন যদি তুমি এটাকে কম্পেয়ার করো -4ax এর সাথে, -4x এর সাথে যদি কম্পেয়ার করো, তাহলে আমার 4 এর মানটাই কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। তাহলে 4 এর মানটা কি 4 ইনটু 6/4, তাহলে 4 4 কেটে গেলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান কত? 6। এভাবে চিন্তা করতে পারো, অথবা যে চলকের পাওয়ার 1 তার যে সহগ সেই সহগটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান, বাট অবশ্যই দৈর্ঘ্য পজিটিভ, সো পজিটিভ নিতে হবে। পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো x এর আগে পজিটিভ, y এর আগে পজিটিভ, নো টেনশন, সব ঠিকঠাক আছে। তাহলে এই পরাবৃত্তটাকে আমি এখন চিন্তা করব কি করে? x স্কয়ার ইকুয়ালস টু 4ay এইটার সাথে কম্পেয়ার করে। তাহলে মনে মনে আমার চিন্তা হবে চিত্রটা কেমন হবে। তাহলে y অক্ষের পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার 1, তাহলে কি y অক্ষের পজিটিভ দিকে যাবে, যেহেতু সামনে আবার কি আছে? প্লাস আছে। ওকে, তাহলে এইটার চিত্র মনে মনে আমি ভেবে নিলাম এইটা। আমার উপকেন্দ্র বলেছে, তাহলে উপকেন্দ্র কোথায় থাকবে ভাই? উপকেন্দ্রটা এই জায়গাটাতে থাকবে। উপকেন্দ্রটা আমরা জানি হা করা মুখের দিকে থাকে, আর নিয়ামক রেখাটা এই জায়গায়। উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি যদি বের করতে চাই, এটা y অক্ষের উপর আছে, তাহলে x এর মান 0 আর y এর মান হচ্ছে পজিটিভ, তাহলে 0, হচ্ছে a, 0, a। তাইলে আমি x এর মান পাচ্ছি হচ্ছে 0 আর y এর মানটা আমি পাচ্ছি হচ্ছে a। x এর মান 0, এই অনুযায়ী x এর মান 0, বাট প্রশ্নে তো আমার এটা না। তুমি এইটার জায়গায় রিপ্লেস করে এটা লিখছো, সেই অনুযায়ী এটার জন্য যদি লিখতে x ইকুয়ালস টু 0, বাট x এর জায়গায় এখন কি আছে? x মাইনাস 3 আছে ভাই। তুমি তো x মাইনাস 3 এর জায়গায় x লিখতেছো, তাহলে কি আছে? x এর জায়গায় x মাইনাস 3, তাহলে সেটা লিখতে হবে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x সমান সমান কত আসছে? x সমান সমান 3। ওকে, ডান। y ইকুয়ালস টু a, y এর জায়গায় তুমি কি লিখেছো? y প্লাস 2 হবে, তাহলে y এর জায়গায় হচ্ছে y প্লাস 2, মানে y প্লাস 2 এর জায়গায় y লিখেছো, ইকুয়ালস টু a। ভাই a মানে কত? এইটার এটা কম্পেয়ার করো তো। তাহলে আমি জানি কি, আমি যদি আরেকটু সহজ বলি, যে চলকের পাওয়ার 1 তার সহগ কত আছে? 4। তাহলে আমরা জানি 4 a সমান সমান হচ্ছে 4, তাহলে a সমান সমান কত? 1। তাহলে a হচ্ছে 1, তাহলে a হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা y সমান সমান কত পাবো? মাইনাস হচ্ছে 1। তাহলে আমাদের স্থানাঙ্ক কত আসছে? 3, -1। এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, a ইকুয়ালস টু 3, -1। ক্লিয়ার? বুঝতে পারতেছো? চলো নেক্সট। এই রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করলে a এর মান নির্ণয় করো। তাহলে একটা সরল রেখা এই পরাবৃত্তকে স্পর্শ করার কথা বলা আছে, আমরা পড়ে ফেলছি y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তকে যখন স্পর্শ করবে, স্পর্শ করার শর্তটা হচ্ছে c ইকুয়ালস টু a বাই m, c ইকুয়ালস টু a বাই m। ভাই আমরা সরল রেখাটার সমীকরণটাকে লিখেছিলাম কি এরকম লিখেছিলাম, নাকি লিখেছিলাম y ইকুয়ালস টু mx প্লাস c? y ইকুয়ালস টু mx প্লাস c বলেছিলাম। সেই এই সরল রেখার জন্য শর্ত হচ্ছে এটা, বাট দিয়েছে কি এরকম। তাহলে তোমাকে এইটাকে এইভাবে আনতে হবে। এটাকে যদি এইভাবে আনতে চাও তাহলে ওয়াইটাকে আলাদা করতে হবে, এবং ওয়াই এর সহগ হচ্ছে কিন্তু 1, কিন্তু এখানে ওয়াই এর সহগ আছে 2, -2, তাহলে এটাকে এই পাশে নিয়ে যাও। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2y ইকুয়ালস টু হচ্ছে 3x প্লাস হচ্ছে 5। ওকে, আমাদের ওয়াই এর সহগটা বানাইতে হবে হচ্ছে 1, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করতে হবে, প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু এখানে x ছিল। এখন তুমি এইটা আর এটার মধ্যে কম্পেয়ার করো তো। তাহলে ভাই m এর মান কত আসছে? আমার m হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। আমার c কত আসছে? c হচ্ছে 5/2। প্রশ্ন আমার কি বলেছে? a এর মান কত? তাহলে m আর c যদি পেয়ে যাও তাহলে এখানে বসাই দাও ভাই। m এর মান হচ্ছে, c এর মান হচ্ছে 5/2, a আমি বের করব, আর m এর মান হচ্ছে আমার 3/2। m এর মান হচ্ছে 3/2, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 15 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইকুয়ালস টু a। তাহলে a সমান সমান কত? 15/4। আমাকে যদি বলতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান কত হবে, তাহলে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান হচ্ছে 4a। তাহলে 4a ইকুয়ালস টু কি 4 ইনটু এর মান তুমি বের করছো 15/4, তাহলে 4 4 কাটা 15, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান কত হতো? 15। এটাও বের করতে বলতে পারতো। নেক্সট,
x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 2y পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। আবার একটু এক্সেপশনাল দেখো, আমরা এতক্ষণ ধরে করে আসছি y এর সহগ হতে হবে প্লাস, y এর সামনে যেটা থাকবে সেটা হবে প্লাস, কিন্তু এখন আবার সামনে 2 আছে, কিন্তু সহগে আমরা দেখছিলাম 1 হতে হয়, সহগে কিন্তু 1 হতে হবে, তাহলে কি হচ্ছে সামনে আছে -2, তাহলে -2টাকে কি করতে হবে কমন নিতে হবে ভাইয়া। তাহলে x স্কয়ারের কোনো প্যারা নাই, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু, ওকে ভালো কথা, আমি যদি -2টাই কমন নিই, -2 কমন নিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে y থাকবে শুধু সিঙ্গেল এবং প্লাস হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে -1/2 হয়ে যাবে। দেখো কত সুন্দর আকার চলে আসতেছে, কারণ আমরা পড়ে আসছি y এর সামনে যেটা থাকবে সেটা অবশ্যই পজিটিভ বানাতে হবে, এরকম দুইটা ম্যাথ করছি। এখন সামনে একটা 2 দেওয়া আছে এক্সট্রা করে, তাহলে 2টাকেও কমন নিতে হবে, তাহলে আমাদের ফর্মটা দাঁড়াচ্ছে এখন এটা। তাহলে এই পুরো জিনিসটাকে আমি এখন কম্পেয়ার করব এভাবে, x স্কয়ার ইকুয়ালস টু, যেহেতু x আছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে এরপরে কি হবে আমার মনে মনে চিত্র, তাহলে এটার চিত্র কি হবে ভাই, এটার চিত্র হচ্ছে y অক্ষের পজিটিভ দিকে গেল, এরপরে পজিটিভ দিকে যাবে, সামনে একটা মাইনাস ছিল মাইনাস, তাহলে আমাদের চিত্র অঙ্কনটা ভুল হয়েছে, তাহলে চিত্র অঙ্কনটা আমাদের ভুল হয়েছে, কেননা সামনে একটা নেগেটিভ আছে, তাহলে অবশ্যই কি হবে y অক্ষের নেগেটিভ দিকে হবে। বলেছে কিসের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্র কোথায় থাকবে, এই জায়গাটাতে উপকেন্দ্র থাকবে। তাহলে আমি যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক স্বাভাবিকভাবে এইটার সাথে কম্পেয়ার করে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, মাইনাসে হবে, দেখলেই বুঝতে পারতেছো y অক্ষের উপর অবস্থান করতেছে, y অক্ষের নেগেটিভ দিকে আছে। ওকে, তাইলে আমি দেখলাম যে x এর মান 0 পাচ্ছি আমরা, x এর মান 0, x বলতে কি আছে কোশ্চেনে, x বলতে x ই আছে ভাইয়া, তাহলে x ইকুয়ালস টু 0। ওকে ভালো কথা, y ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, y ইকুয়ালস টু আমরা মাইনাসে পাচ্ছি, এখানে মাইনাসে না, কার স্থানাঙ্ক y এর ভ্যালু, তাহলে y এর জায়গায় তুমি কি লিখবা y মাইনাস হাফ, y বলতে তো আর y না, y বলতে y মাইনাস হাফ ইকুয়ালস টু হচ্ছে -a, এর মান আবার কি করে বের করব ভাই, যে চলকের পাওয়ার 1 তার যে সহগ অর্থাৎ 2, -2 নেওয়া যাবে না, প্লাস নিতে হবে, সেটা কার মান, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান, তাহলে এখান থেকে a সমান সমান আমরা একবারই পেয়ে যাব হাফ, তাহলে এর মান কত হাফ, তাহলে এখান থেকে y মাইনাস হাফ, ওইটা প্লাস হাফ হয়ে যাবে, তাহলে y ইকুয়ালস টু কি 0, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আসছে 0,0। দেখো বুঝো কিনা, তাহলে এই পরাবৃত্তের জন্য আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কোথায় পড়বে, মূল বিন্দুতে। নেক্সট, এইবার আসি একটু আলাদা, x স্কয়ার মাইনাস 4y মাইনাস 2 এক পাশে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, পরাবৃত্তটির অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো, যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা ইকুয়ালস টু 0, অক্ষরেখা সমীকরণ। এখন খেয়াল করো x স্কয়ার ইকুয়ালস টু, আমি যদি ওই পাশে নিয়ে যেতে হবে, কারণ দ্বিঘাতটাকে রাখতে ইকুয়েশনের বাম সাইডে আর একঘাতটাকে রাখতে ইকুয়েশনের ডান সাইডে, তাহলে 4y প্লাস 2 পাচ্ছি আমরা এখান থেকে। এরপর আমি যদি 4টা কমন নিতে হবে, কারণ আমরা জানি y এর সহগ 1 বানাতে হয়, তাহলে y প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 4 হবে। এখান থেকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে y প্লাস হচ্ছে হাফ হবে, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু y প্লাস হাফ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা জানি যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ হবে। তাহলে অক্ষরেখার সমীকরণ কি, x ইকুয়ালস টু 0, সিম্পল। যদি এখানে আলাদা কিছু থাকতো তাহলে আলাদা কাহিনী হতো, অক্ষরেখার সমীকরণ। তাহলে সুন্দর মতো আকার এখন তোমাকে নিয়ামক রেখা বলুক, শীর্ষবিন্দু বলুক, সবই বের করতে পারবা। নেক্সট, এরপরে ক এর জন্য মোটামুটি মেন কথা হচ্ছে গ এর জন্য পরাবৃত্তের পরিচিতি থাকলে স্পর্শ করার শর্ত এগুলো জানলেই হবে, আর মোটামুটি বললাম তো কয়েকটা প্র্যাকটিস করো, দেখবা ক্লিয়ার হবে। তারপরে না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাও, আমরা চেষ্টা করব বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করার। এবার দেখো খ আর গ এর জন্য বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথম প্রশ্নটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা, মানে পরীক্ষাতে যদি দেখো আসছে উপবৃত্ত থেকে পরাবৃত্ত থেকে, তাহলে এই কনসেপ্টটা থেকে আসবেই। উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ কি করে বের করবা। তাহলে কোশ্চেন কথাটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে মানে এস, আর নিয়ামক রেখার সমীকরণ এটা হচ্ছে আমরা বলি এম জেড এম ড্যাশ, এটাকে বলি নিয়ামক রেখার সমীকরণটাকে, এটা দিয়ে আমরা বইয়ে সাধারণত প্রকাশ করা, বিভিন্ন বইয়ে বিভিন্নটা থাকতে পারে। তাহলে পরাবৃত্তের সমীকরণ কি করে বের করতে হয়। এবার আসো পরাবৃত্তের আরেকটু বেসিক জিনিস আমরা আলোচনা করি। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, তো পরাবৃত্ত তো এই যে এইটা, এই যে দেখতে যে আকৃতিটা, তাহলে এই পরাবৃত্তের উপর একটা চলমান বিন্দু আছে পি, সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, চলমান বিন্দু, এটা কিন্তু চলতেই আছে এভাবে, এই রেখার উপর যেভাবে চলতেই আছে চলমান বিন্দু। এবং আমরা জানি নিয়ামক রেখা এখানে থাকে, তাহলে নিয়ামক রেখার ইকুয়েশন কি হবে, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এটা, বা নিয়ামক রেখাটা হচ্ছে এটা। তাহলে আমাদেরকে ছিল উপকেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে আমাকে এস দিয়ে দিছে, এরপর কি দিয়েছে নিয়ামক রেখার সমীকরণটা দিয়ে দিছে, নিয়ামক রেখার সমীকরণটা দিয়ে দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে
তাহলে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, দিয়ে আমাকে এখন এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো, এসপি ডিভাইডেড বাই হচ্ছে পিএম ইকুয়ালস টু হচ্ছে আমরা বলি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব, উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু হতে নিয়ামক রেখার দূরত্ব, এইটার অনুপাতকে আমরা বলি হচ্ছে উৎকেন্দ্রিকতা। আর পরাবৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতার মান হয় হচ্ছে 1। পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1। এই জন্য আমরা তখন লিখতে পারি এসপি ইকুয়ালস টু হচ্ছে পিএম, এসপি ইকুয়ালস টু পিএম। এই শর্তটা যদি মানে, অর্থাৎ উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর যে দূরত্ব এইটা আর এই দুই দূরত্ব যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো এটা কিসের ইকুয়েশন? পরাবৃত্তের সমীকরণ। এমন হতে পারে চলমান বিন্দু এইখানে আসলো, এই বিন্দু এইটার দূরত্ব, এইখানে আসলো এই বিন্দু এটার দূরত্ব, এইখানে আসলো এই বিন্দু এটার দূরত্ব, এই বিন্দু এটার দূরত্ব, এই বিন্দু এটার দূরত্ব। তো এই যে রেখাটা যাচ্ছে, এই যে দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব যদি সমান হয়, তাহলে আমরা যে চলমান বিন্দুর যে সঞ্চার পথ, যে চলার পথ যেটা পাচ্ছি, এটাকে আমরা তখন পরাবৃত্ত বলি। তার মানে আমাদের কনসেপ্ট হচ্ছে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব বলে এটাকে, লম্ব দূরত্ব। এইটা যদি আমরা বের করতে পারি তাইলে এখান থেকে ইকুয়েশন পেয়ে যাব। ঠিক আছে? কিভাবে? তো এই পরাবৃত্তটার উপকেন্দ্র আমি ধরে নিলাম a, 0 স্থানাঙ্ক, p চলমান বিন্দু x, y। নিয়ামক রেখার সমীকরণ এটা স্বাভাবিকভাবে যদি a, 0 তুমি ধরে নিচ্ছ x অক্ষের ডান দিকে আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -a, 0। তাহলে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু -a। তার মানে এখান থেকে আমরা পাবো x প্লাস a ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, x প্লাস a ইকুয়ালস টু 0, উপকেন্দ্র দেওয়া আছে। তাহলে আমি যদি এখন এই পরাবৃত্তের ইকুয়েশনটা বের করতে চাই, খুবই সিম্পল, এসপি দূরত্ব বের করতে হবে। এসপিটা দূরত্ব বলতেছি, পিএম ও দূরত্ব, সবই সরলরেখার কনসেপ্ট চলে আসবে। এসপি দূরত্ব, দুইটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক আছে, এস বিন্দুর স্থানাঙ্ক আছে। এসপি দূরত্ব কি করে বের করবা? কোটিদ্বয়ের অন্তরের বর্গ, ভুজদ্বয়ের অন্তরের বর্গের বর্গমূল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হচ্ছে x মাইনাস a হোল স্কয়ার দেন হচ্ছে y মাইনাস 0 তার হোল স্কয়ার, ওকে, ইকুয়ালস টু পিএম। পিএমটা হচ্ছে লম্ব দূরত্ব। ভালো করে খেয়াল করো, এই বিন্দু হতে এই রেখার উপর লম্ব আঁকতে হবে, এই বিন্দু হতে ওই রেখার উপর লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে কি করতে হয়? এই বিন্দুটা এই রেখার উপর বসাই দিতে হয়। তাহলে বসাই দিই, x প্লাস হচ্ছে a, y তো বসানো রয়ে নাই, তাহলে x যদি x এর উপরই বসাই তাহলে x ই থাকবে, ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের বর্গ y এর সহগের বর্গ, x এর সহগের বর্গ y এর সহগের বর্গ, y তো নাই তাহলে 0। এইটাকে সলভ করতে হবে। এখন সলভ করে দেখবা যে কোনো একটা চলকের উপর দ্বিঘাত, সেটাকে বাম সাইডে রাখবা, এইখানে একটা চলক থাকবে সেটার উপর দ্বিঘাত, আর এইখানে একটা চলক থাকবে যেটার পাওয়ার হচ্ছে একঘাত। এইভাবে সমীকরণ ভেঙে উভয় পাশের পর বর্গ করতে হবে। এখানে বর্গ করবা, এই পাশে বর্গ করবা, বর্গ করে প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসায় সলভ করলে আমরা পরাবৃত্তের ইকুয়েশন পাবো। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে উপকেন্দ্র দেওয়া থাকতে পারে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকতে পারে। মেইন কনসেপ্ট হচ্ছে এসপি ইকুয়ালস টু পিএম, এসপি বের করবা, পিএম বের করবা। এসপিটা খুবই সিম্পল, উপকেন্দ্র লাগবে, উপকেন্দ্র হতে কি লাগবে? চলমান বিন্দুর যে দূরত্ব, কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তরের বর্গের বর্গমূল ইকুয়ালস টু লম্ব দূরত্ব বের করবা। লম্ব দূরত্ব কি? পি বিন্দু হতে এই রেখার উপর, তাহলে নিয়ামক রেখার সমীকরণ লাগবে। পি বিন্দু x, y বসাই দিলে x, y এর তো চেঞ্জ হবে না, ডিভাইডেড বাই x এর সহগের বর্গ, y এর সহগের বর্গের বর্গমূল। এরপর উভয় পাশে বর্গ করে দিয়ে সূত্র বসাই দিলে হয়ে যাবে। নেক্সট, শীর্ষবিন্দু এবং নিয়ামক রেখার সমীকরণ থেকে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। খুবই সিম্পল, এইটা আগেরটা পারলে এটা পারবা, বা এইটার পরেরটাই হচ্ছে ওইটা, এরকমও হতে পারে। কিভাবে? দেখো, শীর্ষবিন্দু এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। তুমি খেয়াল করো ভাইয়া, তোমার কাছে বেসিক্যালি দেওয়া আছে কি? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু দেওয়া আছে এবং শীর্ষবিন্দু এবং নিয়ামক রেখার সমীকরণ, এই রেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা একটু আগেই দেখছি, যদি নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে কিন্তু পিএম বের করা যাবে। নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকলে পিএম বের করা যাবে। এটা হচ্ছে সেই পি বিন্দু, এটা এম বিন্দু। তাহলে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, আমি লম্ব দূরত্ব বের করে ফেলতে পারবো। তাহলে একটা ডান। তাহলে আমাদের লাগবে কি? লাগবে হচ্ছে আমাদের উপকেন্দ্র এস। এস আমরা কি করে বের করব? এস আমরা কি করে বের করব? তবে এস যদি পেয়ে যাও তাহলে এসপি পাবা। আর এসপি যখন পেয়ে যাবা, পিএম তো আগেই পেয়ে বসে আছো, কোশ্চেনের ডাটা সব দেওয়া আছে, এসপি ইকুয়ালস টু পিএম করলে পেয়ে যাবা পরাবৃত্তের ইকুয়েশন। তাহলে উপকেন্দ্র বের করবা কি করে? উপকেন্দ্রের স্থানাঙ্ক, খুবই সিম্পল, সরল রেখার কনসেপ্ট, ভালো করে খেয়াল করো। তোমার কাছে এই রেখার ইকুয়েশনটা দেওয়া আছে, ভাই এটা কি নিয়ামক রেখা? নিয়ামক রেখার অক্ষরেখার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, লম্ব। তাহলে তুমি যদি নিয়ামক রেখার সমীকরণ জানো বা নিয়ামক রেখার সমীকরণ পারো, তাহলে অক্ষরেখার সমীকরণ বের করতে পারবা না লম্ব রেখার কনসেপ্ট দিয়ে? ধরে নিলাম নিয়ামক রেখার সমীকরণ ax প্লাস by প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি এখন এই রেখার সমীকরণ বের করতে চাই, কেন বের করতেছি পরে আসছি, তাহলে কি করতে হবে? যেহেতু লম্ব, লম্ব হইলে কি হয়?
এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, ওয়াই এর তার আগে মাইনাস বসাতে হয়। তাহলে এখানে হবে বিএক্স, এখানে হয়ে যাবে মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটা কার সমীকরণ বের করলাম? এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তাহলে এই সমীকরণে একটা জিনিস আননোন আছে, সেটা হচ্ছে কে। তাহলে অক্ষরেখার সমীকরণ এটা। কোশ্চেনে আবার শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে এই শীর্ষবিন্দুটা কার উপর পড়ে? অক্ষরেখার উপর পড়ে। তাহলে শীর্ষবিন্দু দিয়ে কি করব? এই রেখাটাকে সিদ্ধ করব, সিদ্ধ করে কে এর মানটা পাবো, কে এর মানটা পাবো, কে এর মানটা পাবো। কে এর মানটা যদি এখানে বসাই দিই, একটু বড় প্রসেস, কে এর মানটা যদি বসাই দিই তাহলে অক্ষরেখার ইকুয়েশন ডান। অক্ষরেখা নিয়ামক রেখা সমাধান করলে কি পাবো? নিয়ামক রেখার পাদবিন্দু পাবো। অক্ষরেখার নিয়ামক রেখা সমাধান করলে কি পাবো? নিয়ামক রেখার পাদবিন্দু। ভাই তুমি নিয়ামক রেখার পাদবিন্দু জানো, তুমি শীর্ষবিন্দু জানো, উপকেন্দ্র বের করতে পারবা না? আমরা প্রথমেই পড়ছি উপকেন্দ্র আর নিয়ামক রেখার পাদবিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কি? শীর্ষবিন্দু। সেই কনসেপ্ট দিয়ে উপকেন্দ্র পেয়ে যাবা। আমি আবার বলি, খেয়াল করো, কোশ্চেনে এটা দেওয়া আছে, আর উপকেন্দ্র তোমার বের করতে হবে, কারণ পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে এসপি লাগে, পিএম লাগে। পিএম তুমি সহজেই পেয়ে যাচ্ছ, পিএম তুমি কি করছো? সহজেই পেয়ে যাচ্ছ, বাট এসপিটা লাগবে। উপকেন্দ্র বের করতে হবে। তাহলে অক্ষরেখা, অক্ষরেখার সাথে কি নিয়ামক রেখা লম্ব। তাহলে অক্ষরেখার সমীকরণ বের করলাম। কে বের করার জন্য শীর্ষবিন্দু দেওয়া ছিল কোশ্চেনে, শীর্ষবিন্দু বসাই দিয়ে কে বের করছি, অক্ষরেখার সমীকরণ পেলাম। অক্ষরেখার নিয়ামক রেখা সমাধান করলে কি পাবো? ক্যালকুলেটরে সমাধান করে দিবা। নিয়ামক রেখার পাদবিন্দু, তুমি যখনই নিয়ামক রেখার পাদবিন্দু, কোশ্চেনে দেওয়া ছিল শীর্ষবিন্দু, আর এসটা কি? তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু আর উপকেন্দ্রের মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, মধ্যবিন্দু সূত্র দিয়ে কি পাবা? উপকেন্দ্র পাবা। আর যখনই উপকেন্দ্র পাবা তখন এসপি বের করতে পারবা। ডান। সহজ। উপকেন্দ্র দেওয়া, উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া, সমীকরণ দেওয়া, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। কি করে বের করবা? এখন এখানে নতুন একটা কনসেপ্ট দেখতে পারতেছো, উপকেন্দ্রিক দূরত্ব। ভাই উপকেন্দ্রিক দূরত্বটা আবার কি? দেখো আমি যদি একটা বের করে দেখাই তোমাদেরকে, উপকেন্দ্রিক দূরত্ব, এটা হচ্ছে এস উপকেন্দ্র, এটা হচ্ছে পি, এই উপকেন্দ্রিক দূরত্বটা হচ্ছে এসপি। উপকেন্দ্রিক দূরত্বটাকে বলা হয় হচ্ছে এসপি, উপকেন্দ্রিক দূরত্বটাকে বলা হচ্ছে এসপি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এই পি বিন্দু হতে এই অক্ষরেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম পিএন, ঠিক আছে, পিএন। এন বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বলতে চাই, তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা 0, এন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা 0। ওকে ফাইন। এস বিন্দুর স্থানাঙ্ক কি আমরা জানি? এস বিন্দু যদি আমি এটাকে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত চিন্তা করি, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত চিন্তা করি, তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0। ওকে, a, 0। তাহলে এস এন এর মান কত হবে ভাই? টোটাল, এই টোটালটা যদি x হয়, টোটালটা যদি হচ্ছে আমার x হয়, এই টোটালটা যদি আমার হচ্ছে, কালার চেঞ্জ করি, হ্যাঁ, টোটালটা যদি আমার x হয়, এইটুকু যদি আমার হচ্ছে a হয়, তাহলে ভিতরের এই পার্টটুকু কি হবে? x মাইনাস হচ্ছে a। এই পার্টটুকু আমার কি হবে? এই পার্টটুকু হচ্ছে আমাদের y বিন্দুর স্থানাঙ্ক, এই যে খাড়া দূরত্ব y। আমার লাগবে এসপি। তাহলে আমি যদি পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস a তার হোল স্কয়ার, এটাকে রুট করলে এইটা সমান সমান হচ্ছে এসপি সমান সমান। তাহলে দেখো y স্কয়ারের জায়গায় আমরা আবার লিখতে পারি 4ax, আর x মাইনাস a হোল স্কয়ারের জায়গায় যদি সূত্র বসাই দিই, তাহলে x স্কয়ার মাইনাস হচ্ছে 2ax প্লাস হচ্ছে a স্কয়ার। ওকে, ক্যালকুলেশন করো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x প্লাস a তার হোল স্কয়ার পাবো, এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস a। তাহলে উপকেন্দ্রিক যে দূরত্ব, সেই উপকেন্দ্রিক দূরত্ব কখন? যখন y স্কয়ার ইকুয়ালস টু 4x এই পরাবৃত্ত হবে, তখন উপকেন্দ্রিক দূরত্ব যেটা sp সমান সমান সেটা হচ্ছে x প্লাস a। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে x প্লাস a। যখন x স্কয়ার ইকুয়ালস টু 4ay পরাবৃত্ত হবে, তখন উপকেন্দ্রিক যে দূরত্ব সেটা আমরা পাবো হচ্ছে y প্লাস হচ্ছে a। এটা একটু মনে রাখো, যখন y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত, তখন আমরা উপকেন্দ্রিক দূরত্ব পাচ্ছি x প্লাস a। তার মানে যে চলকের পাওয়ার 1 x প্লাস a, যে চলকের পাওয়ার হচ্ছে 1 y প্লাস হচ্ছে a, উপকেন্দ্রিক দূরত্ব x প্লাস a y প্লাস a। মনে থাকবে? তাহলে উপকেন্দ্র দেওয়া থাকবে, আমরা ম্যাথ দেখলে এটা ভালোভাবে ক্লিয়ার হবে। উপকেন্দ্র দেওয়া থাকবে, উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া থাকবে, সমীকরণ থেকে আমাকে পি বিন্দু একটা আননোন ভ্যালু বের করতে বলতে পারে। সো আমরা কোশ্চেন প্র্যাকটিস করলে বুঝতে পারবো এরপরে। সো আপাতত তুমি এটুকু মনে রাখো, y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক দূরত্ব x প্লাস a, x স্কয়ার ইকুয়ালস টু 4ay পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে y প্লাস a। এখন তোমাকে এই আকার নাই থাকতে পারে, ধরো তোমাকে এটা দিয়ে দিল y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইনটু x মাইনাস আলফা। তো তোমাকে কি বলেছি ভাই? এইটাকে কম্পেয়ার করবা উপরেরটার সাথে। তাহলে এইটার জন্য যদি উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলতো, তাহলে তুমি কি করতাও? এটাকে কম্পেয়ার করছো উপরেরটার সাথে, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব তুমি জানো কি? x প্লাস a। তো এইখানকার x আর এইখানকার x তো এক না, তুমি এই সমীকরণটাকে x মাইনাস আলফার জায়গায় x লিখতেছো, তাহলে এখানে x এর জায়গায় কি বসাতে হবে? x মাইনাস আলফা প্লাস a। তখন এইটার উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এটা হবে। সো আমার আলাদা করে মনে রাখার এটা দরকার নাই, আমি বারবার এক কথা বলতেছি, তুমি এই দুইটার জন্য মনে রাখো না, তাইলেই তো হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব x প্লাস a, উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে কত? y প্লাস, এটা ফিক্সড মান। ওকে, নেক্সট। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। উপকেন্দ্রিক লম্বের যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে, ভালো করে বুঝবা,
উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দেওয়া আছে। আগে আমরা বুঝি, এটা এল দিলাম, এটা হচ্ছে এল ড্যাশ। উপকেন্দ্রিক লম্ব তার মানে উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটা যদি অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এল এল ড্যাশটাকে আমরা উপকেন্দ্রিক লম্ব বলি। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বলতে বের করতে, তাহলে এল আর এল ড্যাশ সমান সমান হচ্ছে 4a। আমরা জানি এল আর এল ড্যাশ সমান সমান হচ্ছে 4a। তার মানে এই দিকের যে দূরত্ব সেই দূরত্বটাকে হচ্ছে 2a বলে, আর এই দিকের যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে 2a। তাহলে এল বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে a, 2a হয়, আর এল ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, -2 হয়। তো খেয়াল করে দেখো, যেহেতু এই দূরত্ব 2a, এই দূরত্ব 2a, তাহলে অবশ্যই উপকেন্দ্রটা কি? মধ্যবিন্দু। তাহলে আমাদের যদি উপকেন্দ্রিক লম্বের এই প্রান্ত বিন্দু, এই দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, এই দুইটা প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে তুমি কি এস এর মানটা বের করতে পারবা না ভাই? এস এর মানটা বের করতে পারবা না। কি করে বের করবা উপকেন্দ্র বের করার নিয়ম হচ্ছে যে এই যে দুইটা দূরত্ব দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, আমরা জানি কি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর মাঝে কি থাকে? উপকেন্দ্র। তাহলে এই দুইটাকে মধ্যবিন্দুর সূত্র দিয়ে উপকেন্দ্র পেয়ে যাবো। তো তুমি যদি উপকেন্দ্র বের করতে, তাহলে এটার স্থানাঙ্ক কি হতো বলো তো? a, 0 পাইতা। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আসতো? a, 0। তাহলে কথা হলো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে আমরা কি বের করতে পারবো? উপকেন্দ্র বের করতে পারবো। প্রথম কথা, উপকেন্দ্র বের করতে পারবো। লাগবে কি? লাগবে তো আমার পরাবৃত্তের সমীকরণ। লাগবে হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণ। তুমি এইটুকু একটু মাথার মধ্যে খাটাও যে দেখো, তুমি যখন উপকেন্দ্র বের করে ফেলতেছো, তুমি এই দুইটা রেখার মধ্যে কোন দুইটা জিনিস সেম? আমি দেখতে পাচ্ছি যে এখানে a আর a সেম, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো যে পরাবৃত্তটা কোন দিকে যাচ্ছে। x এর মান সেম হচ্ছে, y এর মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে পরাবৃত্তটা এইদিকে যাচ্ছে। ওকে, তোমাকে যদি এমন হতো যে পরাবৃত্তটা এমন হতো, বলতো পরাবৃত্তটা যদি এরকম দিকে গেল ধরো, তাহলে পরাবৃত্তটার উপকেন্দ্রিক লম্ব হতো কি? এই দিকে থাকতো উপকেন্দ্র, তাহলে এইটা হতো উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্কের মধ্যে কোন দুইটা জিনিস সেম থাকতো বলতো? এই যে দূরত্বটা, এই দূরত্বটা সেম থাকতো। এই দূরত্বটা কিন্তু সেম থাকতো। তাহলে এই দূরত্বটা কার মান? x এর মান। তাহলে x এর মানটা সেম থাকতো। x এর মান তুমি এইবার এটার সাথে কম্পেয়ার করো। এটা তুমি দেখলা যে ভাই এখানেও x এর মানটা সেম আছে। পরাবৃত্তটা কোন দিকে যাচ্ছে? x অক্ষের দিকে যাচ্ছে। x এর মান সেম থাকলে পরাবৃত্তটা x অক্ষের দিকে যাচ্ছে। তাহলে পরাবৃত্তটা যদি x অক্ষের দিকে হা করা মুখ থাকে, তাহলে পরাবৃত্তের চিত্রটা কেমন হয়? x অক্ষের দিকে থাকলে y² 4ax, y² 4x, এটা হয় চিত্র। তাহলে তুমি উপকেন্দ্র জানা মানে কি? এ বিন্দুর স্থানাঙ্ক জানা, এটা স্থানাঙ্ক জানা। তাহলে এ যদি এখানে বসায় দাও, তাহলে কি পরাবৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছ? ভাই আপনি তো এটা দিলেন কিসের জন্য? এটা দিছেন আপনি শীর্ষবিন্দুতে, মানে মূল বিন্দু যদি শীর্ষবিন্দু হয় সেই ক্ষেত্রে যদি পরাবৃত্তটা এমন হতো y - β² হচ্ছে 4a × x - আলফা। ধরেন চিত্রটা হলো এরকম এরকম। এখন আপনাকে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু এই যে দুইটা দেওয়া ছিল, এইটা আর এইটা দেওয়া ছিল, তো আপনি সুন্দর মতো করে মধ্যবিন্দু দিয়ে উপকেন্দ্র বের করে ফেলছেন। আপনাকে বলেছে পরাবৃত্তের সমীকরণ। তো তুমি বুঝতেই পারতেছো কার মানটা সেম হবে? এক্স এর মানটা সেম হবে। যদি এক্স এর মানটা সেম থাকে, তাহলে পরাবৃত্তটা কোন দিকে যাবে? এক্স এর মানটা সেম থাকার মানে হচ্ছে পরাবৃত্তটা ডান দিকে, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিকে যাবে। তার মানে সমীকরণটা অবশ্যই এটা হবে, পরাবৃত্তের সমীকরণটা এটা হবে। তাহলে এই সমীকরণে এস এর মান যদি তুমি পেয়ে যাও, মানে এই টোটাল দূরত্ব 4a থেকে তো তুমি এ বের করে ফেলতে পারবা, তাই না? তাহলে এর মানটা পেয়ে যাচ্ছ। তাহলে এখন লাগবে হচ্ছে আলফা আর বিটা। আলফা আর বিটার ভিতরে তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে রেখাটা, এই রেখাটা কি? অক্ষরেখা। তাহলে অক্ষরেখার সমীকরণ, তুমি এই অক্ষরেখা, এটাই তো আমার শীর্ষবিন্দু, তাই না? এটাই তো হচ্ছে আমার শীর্ষবিন্দু। তো তুমি যখন এসটা পেয়ে যাবা, এই দূরত্বটা অক্ষরেখা থেকে তুমি বের করে ফেলতে পারবা। আমরা করব, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। এটাকে অক্ষরেখার সমীকরণ ধরো। এখন প্রশ্ন হচ্ছে অক্ষরেখার সমীকরণ তো তোমার কোশ্চেনে দেওয়া নাই, তাহলে কি করে বের করবা? তুমি খেয়াল করো, তুমি যখন এস উপকেন্দ্রটা পাচ্ছ, তো ধরো উপকেন্দ্রের মান আমি ধরে নিচ্ছি x1 আর y1 বের করলাম। ধরো x1 আর y1 বের করলাম। x1 থেকে এই দিকে যখন আসে এ যদি বিয়োগ করো, আমরা জানি কি শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এ দূরত্বে থাকে। তাহলে x1 থেকে যদি এ দূরত্ব, কারণ তুমি x অক্ষের দিকে আসতেছো, x1 থেকে যদি এ দূরত্বে আসো, তাহলে x1 থেকে পুরোটা x1 থেকে যদি এ দূরত্বে আসো, তাহলে কি আলফার মানটা পেয়ে যাবে না শীর্ষবিন্দু? এইখানে y এর যে মানটা আর এখানে y এর মানটা আলাদা আছে, তাহলে বিটা সমান সমান কি পাচ্ছ? y1 পাচ্ছ। তাহলে আলফা পেয়ে গেলা, বিটাও পেয়ে গেলা। সো তোমাকে এইভাবে চিন্তা করে, চিত্র দিয়ে চিন্তা করে করে বের করতে হবে। নাহলে ইন্ডিভিজুয়াল ভাবে এভাবে উপকেন্দ্র দেওয়া থাকলে তোমাকে চিন্তা করতে হবে কোন দুইটা চলকের মান সেম। এখানে এ আর এ সেম, তাহলে কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষের দিকে যাচ্ছে। এখানে খেয়াল করো, এটাও কিন্তু এক্স এর মানটা সেম ছিল, তাহলে কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষের দিকে। এখন এক্স অক্ষের ডান দিকে যাইতে পারে, নেগেটিভ দিকে যাইতে পারে, সামনে একটা মাইনাস দিবা। তুমি চিত্র সমীকরণ দেখলেই বা উপকেন্দ্রের স্থানাঙ্কের মান থেকেই, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্কের মান থেকেই তুমি বুঝতে পারবা কোন দিকে যাবে। ওকে, আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে দেখো y = x² + bx + c। আমরা অলরেডি এটার সাথে পরিচিত হয়ে গেছি।
আমরা জানি যদি এরকম ইকুয়েশন থাকে, যেহেতু x এর পাওয়ার দ্বিঘাত, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইনটু y মাইনাস হচ্ছে বিটা, এভাবে লেখা যায়। আর এটার ক্ষেত্রে সমীকরণ আমরা জানি যেহেতু y এর পাওয়ার স্কয়ার আছে, তাহলে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইনটু x মাইনাস আলফা, এই হচ্ছে সমীকরণ। কোনিক্স থেকে আমাকে এবিসি এর মান নির্ণয় করতে বলবে, তো এটা পরবর্তীতে আমরা এবিসি তে পরে আসছি। তার মানে আমাদের এই ধরনের কোনিক্স থাকলে আমি এটা চিন্তা করতে পারি, এই কোনিক্স থাকলে এটা চিন্তা করতে পারি। পরীক্ষাতে আমাকে সরাসরি এটা দেওয়া থাকতেও পারে, না দিয়ে বলতে পারে যে পরাবৃত্তটি এক্স অক্ষের সমান্তরাল। যদি বলে এটা y এর পাওয়ার 1, তাহলে এটা হবে হচ্ছে অক্ষরেখা। যদি বলে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, অক্ষরেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। যদি বলে অক্ষরেখাটা y অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের সমীকরণ মনে মনে এটা চিন্তা করতে হবে আর এটা চিন্তা করে ফেলতে হবে দুইটা। যদি বলে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের কোশ্চেনে যদি বলে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এটা চিন্তা করতে পারবো, এটা চিন্তা করতে পারবো, মাথায় রাখতে হবে। কিন্তু এখন কথা হচ্ছে এবিসি এর মান কি করে নির্ণয় করব। তোমাকে একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, ঠিক আছে, একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাকে যেভাবে হোক এই সমীকরণে, এরকম সমীকরণে নিয়ে যেতে হবে যেখানে y এর পাওয়ার 1 সমীকরণের বাম সাইডে থাকবে, বাকিগুলো x এর পাওয়ার দ্বিঘাত আকারে থাকবে। তারপরে এই সমীকরণের সাথে এটা কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। আমরা এটা বুঝতে গেলে প্র্যাকটিস করতে হবে, সো আমরা এই টাইপসের দুইটা কোশ্চেন রাখছি, আমরা দুইটা প্র্যাকটিস করি, ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। নেক্সট, পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে শীর্ষবিন্দু উপকেন্দ্র এগুলো নির্ণয়। পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে শীর্ষবিন্দু উপকেন্দ্র এগুলো নির্ণয়। তোমাকে একটা ডিরেক্ট ইকুয়েশন দেওয়া থাকবে না, ঠিক আছে। প্রথম কথা, ডিরেক্ট ইকুয়েশন দেওয়া থাকবে না, সেই ইকুয়েশনটাকে তোমাকে এভাবে আকারে নিয়ে আসতে হবে। x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু y মাইনাস বিটা, তারপরে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x মাইনাস আলফা। সরাসরি এই সমীকরণে দেওয়া থাকবে না, আদর্শ সমীকরণ থেকে এইগুলোতে আনতে হবে। আর এগুলো আনার পর তোমার উপকেন্দ্র যাই বের করতে বলুক না কেন, সেটা তো তোমাকে আমি শিখাই দিছি কতে। তাহলে এই পর্যন্ত আনাটাই হচ্ছে তোমার কাজ। কিভাবে আনবা, আনার সিস্টেমটা খুবই সিম্পল। আমরা যদি এটা অ্যাডমিশন ক্লাস হতো, অ্যাডমিশনে খুব সিম্পল ভাবে বলে দিয়ে এভাবে আনতে হয়, বাট এটা অ্যাডমিশন ক্লাস না, সো আমাদেরকে ভেঙে ভেঙে আনতে হবে। কিভাবে ভেঙে ভেঙে আনতে হবে আমরা ক্লাসের ম্যাথ দেখলে বুঝতে পারবো। প্রথম কোশ্চেনটা দেখো, আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। দেখো প্রথম কথা, পারবা কিনা আগে চিন্তা করো। উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে। উপকেন্দ্র আর শীর্ষবিন্দু থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। উপকেন্দ্র আর শীর্ষবিন্দু থেকে পরাবৃত্তের সমীকরণ। ভাই উপকেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে আমরা এসপি পেয়ে যাব, এসপি ডান। লাগবে আমার পিএম। পিএম কি করে পাওয়া যায়? পিএম রেখা হচ্ছে কোনটা, সরি পিএম হচ্ছে লম্ব দূরত্ব, এই যে পি বিন্দু আর এম বিন্দু। তাহলে লম্ব দূরত্ব বের করতে গেলে লাগে নিয়ামক রেখার সমীকরণ। লম্ব দূরত্ব বের করতে গেলে আমাদের লাগে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ আমরা কি করে পাবো? প্রথমত দেখো, অক্ষরেখার সমীকরণ যদি বের করতে পারো, অক্ষরেখার উপর লম্ব হচ্ছে নিয়ামক রেখা, তাহলে আমি আগে অক্ষরেখার সমীকরণ বের করতে পারবো কি করে? কারণ শীর্ষবিন্দু দেওয়া আছে আর উপকেন্দ্র। একই রেখার উপর যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সমীকরণ বের করা যাবে কি যাবে না বলো? একই রেখার উপর যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তার সমীকরণ বের করা যায়? হ্যাঁ যায়। অক্ষরেখার সমীকরণ বলো। এ আর দেখো হচ্ছে এস দেওয়া আছে, তাহলে y মাইনাস y1 সূত্র মনে আছে? y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, x মাইনাস x1, y1 মাইনাস y2, 2 মাইনাস 2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, 1 মাইনাস হচ্ছে 4। তাহলে এই পাশেটা পুরোটাই 0 হয়ে গেল আমাদের। তাহলে y ইকুয়ালস টু কি থাকতেছে? y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা কিসের সমীকরণ পাইলাম? অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ। এখন আমাদের লাগবে অক্ষরেখার উপর লম্ব। তাহলে অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে গেলে এটাকে আমি এভাবে লিখতে পারি, x ইনটু 0 প্লাস y ইনটু 1 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0 লেখা যায়। এবার এটা লম্ব রেখার সমীকরণ বের করতে গেলে কি করতে হয়? x এর সহগ y এর কাছে যাবে, x এর সহগ y এর কাছে, আর y এর সহগ x এর কাছে, আর y এরটার আগে মাইনাস বসাতে হবে। ওকে, প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। দেখো x এর সহগটা y এর কাছে গেছে, y এর সহগটা x এর কাছে আসছে, y এর সহগের আগে মাইনাস বসছে। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে x প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। এটা কি বের করলাম? এটা বের করলাম অক্ষরেখার উপর লম্ব। এটা কি বের করছি? অক্ষরেখার উপর লম্ব, অক্ষরেখার উপর লম্ব, অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ। এখন অক্ষরেখার উপর তো অসংখ্য লম্ব হতে পারে, তোমার লাগবে নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখা বের করতে গেলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক লাগবে। ভাইয়া নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক বের করা শিকার নাই আপনি। এস যদি দেওয়া থাকে, এ যদি দেওয়া থাকে, আমি নিয়ামক রেখার পাদবিন্দু এক্স আর ওয়াই ধরে নিলাম। তাহলে এক্স আর ওয়াই কি জানি আমরা? নিয়ামক রেখার পাদবিন্দু এবং উপকেন্দ্রের মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে মধ্যবিন্দু কিভাবে বসাতাই? এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কি? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান, x ইকুয়ালস টু হচ্ছে তাহলে মাইনাস 2 পাবো। সেম ভাবে y প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু কত?
2, তাহলে y সমান সমান কত পাচ্ছি, y সমান সমান 2 পাচ্ছি। তাহলে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 2। তাহলে আমি যদি এখানে x এর মানটা বসাই দিই, তাহলে 2 প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে k সমান সমান -2 পাচ্ছি। -2 আবার সমীকরণে বসাই দিলে x - 2 ইকুয়ালস টু 0। এই সেই নিয়ামক রেখার সমীকরণ ডান। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তুমি যখন নিয়ামক রেখার সমীকরণ পাবা তখন কি pm ও আমাদের ডান, sp ডান। তো প্রথমে sp আমরা বের করতে পারবো না, p চলমান বিন্দু x, y বিন্দু আমরা জানি, sp বের করব কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তরের বর্গের বর্গমূল। pm আমরা কি করে বের করব, যেহেতু তুমি এই রেখার সমীকরণ জানো, তাহলে এই রেখা x, y বসাই দিবা, দিয়ে লম্ব দূরত্ব বের করবা, দিয়ে উভয় পাশে বর্গ করে ইকুয়েশন ডান। ওকে, নেক্সট কোশ্চেন। একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু 1 অন নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তটির সমীকরণ বের করতে হবে। পারবা কি পারবা না বলো? পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু a এর মানটা দেওয়া আছে 1,1। এরপরে দেওয়া হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। ভাইয়া নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকার মানে হচ্ছে আমার pm ডান, pm হচ্ছে আমার ডান। নিয়ামক রেখার সমীকরণ থাকলে হচ্ছে pm ডান। লাগবে হচ্ছে আমার sp, sp হোয়ার, sp কোথায়? sp বের করতে গেলে লাগে উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র জানা লাগবে। তাহলে আমার শীর্ষবিন্দু দেওয়া আছে, মনে মনে ধরে নিলাম শীর্ষবিন্দু দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে নিয়ামক রেখার উপর লম্ব হচ্ছে অক্ষরেখা, অক্ষরেখা পেয়ে যাব এ বসাই দিয়ে, কে এর মান বসাই দিয়ে। অক্ষরেখা নিয়ামক রেখা সমাধান করলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক পাবো জেড। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক যখন পেয়ে যাবা তখন এই দিকে আছে আমার উপকেন্দ্র এস। এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্কের গড় করলে কি হবে, এর সমান হবে এই বিন্দুর স্থানাঙ্কের সমান, সেখান থেকে আমরা এস পেয়ে যাব। দেখো ম্যাথ করা লাগবে না, তোমাদেরকে বুঝাতে হবে, তুমি বাকিটা প্র্যাকটিস করে নাও। আমার দেওয়া ছিল নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখা মানে শীর্ষবিন্দু দেওয়া ছিল। আমি নিয়ামক রেখা থেকে অক্ষরেখার সমীকরণ বের করতে চাচ্ছি। কেন বের করতে চাচ্ছি বুঝতেই তো পারতেছো, জেড বের করার জন্য। তাহলে এই রেখার উপর লম্ব যেহেতু এটা, তাহলে লম্ব রেখার সমীকরণ লাগবে। কে বের করতে গেলে কি ওই রেখার উপর, অক্ষরেখার উপর এই শীর্ষবিন্দু দেওয়া আছে, কে পাবা, সমীকরণ পেয়ে গেলা। এইটার এটা সমাধান করবা ক্যালকুলেটরে, জেড পাবা। জেড বিন্দু, এ বিন্দু আর এস বিন্দু, এস আর জেড এর মধ্যবিন্দু হচ্ছে, তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা এস পাবো। এস যখন পেয়ে যাবো তখন এসপি আমার ডান হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট। এস উপকেন্দ্র এবং এসপির মান 6। এস উপকেন্দ্র এবং এসপির মান হচ্ছে 6। এসপি কি ভাইয়া মনে আছে? এসপি হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এইটা কোন দিকের পরাবৃত্ত ভাইয়া? y স্কয়ার ইকুয়ালস টু 16x। কোন দিকের পরাবৃত্ত? ডান দিকে যাচ্ছে, x অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে। যে চলকের পাওয়ার 1, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব এখানে এসপির যে মানটা দেওয়া আছে সেটা সমান সমান কি আমি লিখতে পারি x প্লাস a ইকুয়ালস টু 6 দেওয়া আছে। এটা কি আমি বুঝতে পারতেছি কি করে x প্লাস a হলো? আমি পড়ে আসছে y স্কয়ার ইকুয়ালস টু 16x, যে চলকের পাওয়ার 1 তার উপকেন্দ্রিক দূরত্ব বের করতে গেলে x প্লাস a নিতে হবে। তাহলে x প্লাস a ইকুয়ালস টু হচ্ছে 6। আমাকে বলেছে এস উপকেন্দ্র, এসপির মান 6 একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমি পি বিন্দুর স্থানাঙ্ক জানি x, y, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে x প্লাস a ইকুয়ালস টু 6 পাচ্ছি, তাহলে a লাগবে। আমি a যদি এখান থেকে বের করতে চাই, যে চলকের পাওয়ার 1 তার যে সহগ, সেই সহগের মান হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। তাহলে 4 ইকুয়ালস টু 16, তাহলে a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে a এর মান 4 পেয়ে গেলাম। তাহলে খেয়াল করে দেখো x প্লাস a এর মান 4 ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে এখান থেকে আমি x এর মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2। x এর মান কত আসছে? 2। x এর মান যদি আমার 2 আসে তাহলে আমি y এর মান কি করে পাবো? আমার সমীকরণ দেওয়া আছে y স্কয়ার ইকুয়ালস টু 16x। তাহলে x এর জায়গায় আমি যদি 2 বসাই দিই তাহলে 32, তাহলে 16 দুগুণী 32, তাহলে y ইকুয়ালস টু দুইটা মান পাবো, প্লাস মাইনাস 4√2। তাহলে আমাদের একটা স্থানাঙ্ক হচ্ছে 2,4√2, আর একটা স্থানাঙ্ক হচ্ছে 2,-4√2। তার মানে আমরা দুইটা স্থানাঙ্ক পাচ্ছি। এইদিকে একটা উপকেন্দ্র পাবো পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুতে এইদিকেও একটা হতে পারে, এই যে দূরত্ব। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক দুইটা, একটা 2,+4√2, কারণ +4√2 পরের দিকে আছে, -4√2 y এর নেগেটিভ দিকে, এই জন্য মাইনাস পাচ্ছি। এই হচ্ছে কথা। ওই যে প্রশ্নটা বলেছিলাম যে উপকেন্দ্রিক দূরত্ব কোথায় লাগবে, ম্যাথে এখানে কাজে লাগবে। এগুলো বোর্ডে আসছে কিন্তু। এরপরেরটা, পরাবৃত্তটির উপকেন্দ্র নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলছে। পরাবৃত্তটির উপকেন্দ্র বের করতে বলছে। সমীকরণ, উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ কি কি দেওয়া আছে ভাইয়া? জেড দেওয়া আছে, এ দেওয়া আছে, এস বের করতে পারবা না, উপকেন্দ্র বের করতে পারবা না। মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে এস পেয়ে গেলা। যখন উপকেন্দ্র পেয়ে গেলে, পরাবৃত্তটির উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ, তুমি কি অক্ষরেখার সমীকরণ বের করতে পারবে না? অক্ষরেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলেই তো সমীকরণ বের করা যায়। y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, y1 মাইনাস y2 ইকুয়ালস টু x1 মাইনাস x2। ওই সমীকরণ দিয়ে অক্ষরেখা, অক্ষরেখার উপর লম্ব কি? দ্বিকাক্ষরেখা বা নিয়ামক রেখা। জেড বিন্দু বসাই দিলে নিয়ামক রেখা পাবা। উপকেন্দ্র কি করে পাবা? উপকেন্দ্রের সমীকরণও কি? উপকেন্দ্রও লম্ব অক্ষরেখার উপরে। তখন তুমি যদি এস বিন্দুটা বসাই দিয়ে কে বের করো, তাহলে তুমি কি পাবা? উপকেন্দ্রের স্থানাঙ্ক বা উপকেন্দ্রের যে রেখাটা, উপকেন্দ্রের যে ইকুয়েশন সেটা তুমি পেয়ে যাবে, এই রেখাটা পেয়ে যাবে। বলেছে পরাবৃত্তটির উপকেন্দ্র নিয়ামকের সমীকরণ। তোমাকে বলছে উপকেন্দ্র, উপকেন্দ্রের সমীকরণ হয় না,
উপকেন্দ্রের স্থানাঙ্ক বলতে পারে, উপকেন্দ্রের স্থানাঙ্ক তো মধ্যবিন্দু দিয়ে বের করতে পারবা। যদি বলতো উপকেন্দ্রিক লম্ব, তাহলে উপকেন্দ্রিক লম্ব বের করতে পারবা। অক্ষরেখার উপর লম্ব, উপকেন্দ্র বসাই দিয়ে কে এর মান বের করা। নিয়ামক বের করতে বলছে অক্ষরেখা সমীকরণ থেকে, তারপরে কি নিয়ামক রেখা সমীকরণ লম্ব রেখা দিয়ে জেড বিন্দু বসাই দিলে কে পেয়ে যাবা। খুবই সিম্পল, সরল রেখার কনসেপ্ট ভাই, আগে বুঝতে হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, আমাদের পরবর্তী সৃজনশীলটা বলেছে যে চিত্রটি একটি পরাবৃত্ত এবং শীর্ষবিন্দু এ হলে, পরাবৃত্তের শীর্ষবিন্দুটা বলে দিছে, এ হলে সিবি রেখার দৈর্ঘ্য নির্ণয় করো। সিবি রেখার দৈর্ঘ্য, সিবি রেখার ক্ষেত্রে আবার ওসি এর মানটা আমাকে বলে দিছে হচ্ছে 3, অর্থাৎ এইটা সি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করছে, তাহলে এক্স অক্ষের উপর অবস্থান করলে আমরা বলতে পারি যে ওয়াই এর মান 0, তাহলে 3,0 সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি যদি এই পরাবৃত্ত থেকে কোনোভাবে বি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু সিবি এর দৈর্ঘ্য নির্ণয় করা আমাদের জন্য সুবিধা বা সহজ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করব। তাহলে আমি ফার্স্টে যে পরাবৃত্তটার যে হা করা মুখটা সেটা দেওয়া হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে, পরাবৃত্তের শীর্ষবিন্দু বলে দিয়েছে। তাহলে পরাবৃত্তের হা করা মুখটা যদি ওয়াই অক্ষের দিকে থাকে, তাহলে আমরা সমীকরণের ক্ষেত্রে জানি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। যেহেতু হা করা মুখটা ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে আছে, তাহলে আমাদেরকে অবশ্যই একটা নেগেটিভ সাইন দিতে হবে। শীর্ষবিন্দু 0,4 বলে দিয়েছে, তাহলে আমাদের এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4a ওয়াই মাইনাস বিটা, বিটা এর জায়গায় হচ্ছে 4 বসাই দিলাম। তাহলে এই পরাবৃত্তের ইকুয়েশনে আননোন হচ্ছে আমার এ এর ভ্যালুটা। তাহলে এ কি করে বের করব, যেহেতু পরাবৃত্তটা খেয়াল করে দেখো পরাবৃত্তটা আমাদের 6,0 বিন্দুগামী, তাহলে অবশ্যই এই যে সমীকরণটা পরাবৃত্তের 6,0 বিন্দুতে কি করবে, সিদ্ধ করবে সমীকরণটি। তাহলে আমি যদি 6,0 বসাই দিই, তাহলে এখানে হচ্ছে 36 ইকুয়ালস টু মাইনাস 4a ওয়াই মাইনাস 4, ওয়াই এর জায়গায় হচ্ছে 0 মাইনাস 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যে এ এর মানটা পাবো সেটা হচ্ছে 36 ডিভাইডেড বাই হচ্ছে 16। তাহলে আমি যদি এখানে 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে হচ্ছে 9 ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে আমরা এ এর মান পাচ্ছি 9/4। আমাদের লাগবে হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি পরাবৃত্তের যে সমীকরণটা এখন দাঁড়াচ্ছে, এক্স্যাক্টলি যে সমীকরণটা সেটা আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4 ইন্টু এ এর মান আমরা যদি বসাই দিই 9/4 ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস 4। তাহলে এই 4 আর এই 4 যদি কেটে যায়, তাহলে পরাবৃত্তের সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 9 ইন্টু ওয়াই মাইনাস 4। খেয়াল করে দেখো আমাদের যে বি বিন্দু, সেই বি বিন্দুর এই যে এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য কিন্তু সেম। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কের আমি এক্স এর মানটা বলে দিতে পারি যে 3, আর ওয়াই এর মানটা আমরা জানি না, তাহলে ওয়াই এর মানটা বের করলেই কি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে ওয়াই এর মানটা কি করে পাবো, এক্স এর মান যেহেতু 3 দেওয়া আছে, তাহলে পরাবৃত্তের এই বি বিন্দুটা কি পরাবৃত্তের উপরে অবস্থান করতেছে, তাহলে অবশ্যই বি বিন্দুটা পরাবৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে অবশ্যই আমরা কি করব, 3, ওয়াই বিন্দু এই পরাবৃত্তের উপর বসাই দিব। তাহলে আমরা যদি এর উপরের দিকে লিখি এখন, তাহলে এক্স এর জায়গায় আমি যদি 3 বসাই দিই ভাইয়া, তাহলে 9 হবে ইকুয়ালস টু মাইনাস 9 ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে 4। এখান থেকে খেয়াল করো আমার এখানে থাকবে মাইনাস 1 মাইনাস 4, এই পাশে হয়ে যাবে প্লাস 4। তাহলে ওয়াই ইকুয়ালস টু আসতেছে হচ্ছে আমাদের 3। ক্যালকুলেশন করে দেখো ওয়াই ইকুয়ালস টু 3। তাহলে ওয়াই ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে আমরা যদি এখানে 3 বসাই দিই, খেয়াল করে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে যাচ্ছি 3,3, সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি 3,0। তাহলে বিসি এর দৈর্ঘ্য আমরা কি করে নির্ণয় করতে পারি, আমি যদি অন্য কালার পেন ইউজ করি, তাহলে দেখো বিসি এর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 মাইনাস 0। তার আবার বলি এখানে সহজে এই সূত্র দিয়ে না করলেও হয়ে যাবে, আমি দেখতেই পাচ্ছি আমাকে দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এটা কি ওয়াই এর মানটা না, তাহলে ওয়াই এর মানটা কত, 3 না, ওয়াই সমান সমান আমরা কি বলতে পারি, বিসি বলতে পারি বা সিবি বলতে পারি। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে, 3 হবে। তোমরা কি বুঝতে পারছো কোশ্চেনটা কত সিম্পল কোশ্চেন। তুমি পরাবৃত্তের সমীকরণ দাঁড় করাবা, পরাবৃত্তের সমীকরণের আননোন আছে এ, এর মানটা তুমি কি করে বের করবা, যেহেতু পরাবৃত্তটা 6,0 বিন্দুগামী, 6,0 বিন্দুগামী বসাই দিবা, সিদ্ধ করবে অবশ্যই, দিয়ে এর মানটা পাবা, পরাবৃত্তের ইকুয়েশন পেয়ে যাবা। পরাবৃত্তের উপর বি বিন্দু অবস্থান করতেছে, বি বিন্দুর ভুজের মান দেওয়া আছে, কোটির মান বের করলে হয়ে যাবে। তাহলে ভুজ আমি যদি বসাই দিই সমীকরণে, কোটি এমনি পেয়ে যাব। ওকে ডান। নেক্সট কোশ্চেন, এই বোর্ড কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে খেয়াল করো। দৃশ্যকল্প একে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে বা একটা কণিকা বলা আছে বা একটা কনিক্স বলা আছে, ঠিক আছে। তো এই কনিক্সটা হচ্ছে যে আমি কোন ধরনের কনিক্স, এক্স অক্ষের সমান্তরাল নাকি অক্ষরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, সেটা কি করে বুঝবো। আমি বলেছিলাম যে চলকের পাওয়ার হচ্ছে 1 থাকবে, সেই পরাবৃত্তটার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই পরাবৃত্ত দৃশ্যকল্প একের জন্য আমি যদি পরাবৃত্তের যে ইকুয়েশনটা আমার দেওয়া আছে, এই জায়গাটা আমি এভাবে লিখতে পারি কিনা, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইন্টু এক্স মাইনাস হচ্ছে আলফা, এটা লেখা যাবে কিনা, অবশ্যই লেখা যাবে। যেহেতু এখানে এ ইউজ হয়েছে, তাহলে আমরা আর এখানে এ আর লিখবো না ছোট হাতের, এখানে আমরা চেঞ্জ করে বড় হাতের এ দিয়ে দিব।
4a ইন্টু এক্স মাইনাস আলফা। আমাদের খ নাম্বার প্রশ্ন বলেছিল যে দৃশ্যকল্প 2 থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের খ নাম্বার প্রশ্ন, আমরা হচ্ছে আগেই গটা সলভ করি। গ নাম্বারে বলা ছিল যে দৃশ্যকল্প 1-এ কণিকের শীর্ষবিন্দু 1, কণিকের শীর্ষবিন্দু আমাকে বলে দিছে 1, অর্থাৎ আলফা এবং বিটা এর মানটা, এটি 3, 0 বিন্দুগামী হলে এ বি সি এর মান নির্ণয় করো। তাহলে আমার যেহেতু দৃশ্যকল্প 1-এ যে পরাবৃত্তটা আছে সেই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হইলে আমরা সমীকরণটাকে এভাবে লিখতে পারি y - β হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x - আলফা। যেহেতু আমাকে কোশ্চেনে বলেই দিছে যে পরাবৃত্তটির শীর্ষবিন্দু হচ্ছে 1, 2, তাহলে আমি এখানে বসাই দিব -2 এর জায়গায়, তাহলে +2 হয়ে যাবে y + 2 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইনটু x - আলফা, আলফা এর জায়গায় হচ্ছে 1। তাহলে পরাবৃত্তের সমীকরণে আমার আননোন আছে কি a এর ভ্যালুটা, এবং পরাবৃত্তটা বলা হচ্ছে, খেয়াল করে দেখো, এটি 3, 0 বিন্দুগামী। পরাবৃত্তটা কি 3, 0 বিন্দুগামী। তাহলে আমি পরাবৃত্তের ইকুয়েশন পেয়ে গেছি। এখন এই পরাবৃত্তটা যদি 3, 0 বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুটা অবশ্যই পরাবৃত্তটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা 3, 0 বসাই দিব। তাহলে 0 + 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a, x এর জায়গায় হচ্ছে আমাদের 3 মাইনাস হচ্ছে 1। ওকে, ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো 4 সমান সমান হচ্ছে 4a ইন্টু হচ্ছে 2। উভয় পাশ থেকে 4 বাদ গেলে বড় হাতের যে a, সেই a এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে হাফ। a এর যে মানটা সেটা আমরা হাফ পাচ্ছি। তাহলে এই হাফ আমরা যদি এই সমীকরণটাতে বসাই দিই তাহলে এক্স্যাক্টলি পরাবৃত্তের ইকুয়েশন পেয়ে যাব। y + 2 হোল স্কয়ার ইনটু 4 ইনটু a এর মান হচ্ছে হাফ ইনটু x মাইনাস হচ্ছে 1। এটাকে সলভ করো। এটাকে সলভ করলে আমরা দেখো আমাদের কোশ্চেনটাতে বলেছে এ বি সি এর মান নির্ণয় করতে। তা আমি যদি এই সমীকরণটা বানাতে পারি, এই সমীকরণটাকে যদি এইটা বানাইতে পারি, তখন কি এই দুইটা সমীকরণ কম্পেয়ার করে এ বি সি এর মানটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে ওই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করতে চাও তাহলে ইকুয়াল সাইনের বাম সাইডে কি আছে, এক্স আছে, তাহলে আমাকে এক্স কে রাখতে হবে। তাহলে আমি এখান থেকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে y + 2 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 ইনটু এক্স মাইনাস হচ্ছে 1। ওকে, এরপরে খেয়াল করো, যেহেতু সমীকরণের বাম সাইডে এক্স আছে তাহলে আমি এক্সটাকে এক পাশে রেখে দিব। তো আমি এই পাশে যদি a + b হোল স্কয়ারের সূত্র বসাই দিই তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 4y প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে 4 ইকুয়ালস টু হচ্ছে গুণ করে দিলে 2x মাইনাস হচ্ছে 2। ওকে, দেন মাইনাস এর পাশে হয়ে যাবে +6। তারপর আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে y স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 4y ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 6 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে x। তাহলে আমি এখানে x সমান সমান লিখতে পারি y স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 3 ইকুয়ালস +3। এখন আমার যে সমীকরণটা দেওয়া ছিল খেয়াল করে দেখো, x ইকুয়ালস টু by স্কয়ার প্লাস হচ্ছে cy প্লাস হচ্ছে a, by স্কয়ার প্লাস cy প্লাস হচ্ছে a। এখন তুমি এই সমীকরণটা আর এই সমীকরণটার ভিতরে কম্পেয়ার করো তো। এই সমীকরণটা আর এই সমীকরণটার ভিতরে যদি কম্পেয়ার করো তাহলে খেয়াল করে দেখো b সমান সমান আমরা পাচ্ছি হাফ, c সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 2 এবং a সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে কত, 3। আমাকে কোশ্চেনে বলেছিল a b c এর মান নির্ণয় করো, এই সেই a b c এর মান। তাহলে আমি যখন এই সমীকরণটা একদম ফার্স্ট স্লাইডে তোমাদেরকে লিখেছিলাম তখন বলেছিলাম যে এই পরাবৃত্তটার জন্য এই ইকুয়েশন যা, এই ইকুয়েশনটা তাই। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই ইকুয়েশন প্রশ্নে যদি দেওয়া থাকে ওই ইকুয়েশনটার জায়গায় আমরা এটা লিখে ফেলবো। লিখলে আমাদের সুবিধা হচ্ছে, এখানে সমীকরণের শীর্ষবিন্দু দেওয়া থাকছে, শীর্ষবিন্দু যদি বসাই দিই একমাত্র আননোন ভ্যালুটা হচ্ছে আমাদের a, তাহলে a এর মানটা বের করতে হবে। এবং প্রশ্নে বলাই আছে দেখো পরাবৃত্তটি 3, 0 বিন্দুগামী, তাহলে 3, 0 বিন্দুগামী অবশ্যই পরাবৃত্তটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করে সেখান থেকে আমরা a এর মানটা বের করব। a এর মান বের করার পর a এর মানটা আবার এখানে বসাই দিলে পরাবৃত্তের এক্স্যাক্টলি যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এখন আমি এই সমীকরণটাকে এই ফর্মে নিয়ে যাব, নিয়ে যেয়ে এটার সাথে কম্পেয়ার করে এবিসি এর মানটা নির্ণয় করব। যাই হোক, এরপরে গ নাম্বার প্রশ্ন যেটা ছিল, গ নাম্বার আমরা কমপ্লিট করছি। খ নাম্বার ছিল দৃশ্যকল্প 2 থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কোন পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া আছে, কোন পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া আছে, আমাকে সেখান থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু হচ্ছে -2,2 আর হচ্ছে -4,2, -2,2 আর হচ্ছে -4,2। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এই টপিকটা ক্লিয়ার করছি ক্লাসে। আমি যদি এই স্থানাঙ্কটা ফার্স্ট অফ অল হচ্ছে অক্ষরেখাতে বসাই তাহলে দেখি আগে কেমন চিত্র হয়। -2,2 তার মানে দ্বিতীয় চতুর্ভাগ, -4,2 এটাও দ্বিতীয় চতুর্ভাগ। তো ধরলাম আমি এই বিন্দুটা হচ্ছে -2,2 আর -4,2 বিন্দুটা হচ্ছে এই জায়গাটায় -4,2। যেহেতু এটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক তাইলে আমাদের
অবশ্যই পরাবৃত্তটা এইভাবে যাবে, অবশ্যই পরাবৃত্তটা কি এইভাবে যাবে, অথবা এভাবেও যাইতে পারে, পরাবৃত্তটা এভাবেও যাইতে পারে। তাহলে পরাবৃত্ত বেসিক্যালি দুইটা হইতে পারে। উপকেন্দ্রিক লম্বের যে প্রান্ত বিন্দু দেওয়া আছে সেই প্রান্ত বিন্দুর কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারলাম যে পরাবৃত্ত দুইটা হইতে পারে। যেহেতু পরাবৃত্তের, খেয়াল করে দেখো ওয়াই এর যে মানটা, এই যে মানটা, এই মানটা কিন্তু হচ্ছে সেম। সেম যখনই থাকে, আমি যখন টপিকটা আলোচনা করছিলাম তখন বলছিলাম যখন এই দুইটা ভ্যালু, ওয়াই এর ভ্যালুগুলো সেম থাকবে, তখন পরাবৃত্তটা হচ্ছে ওয়াই অক্ষের উপরের দিকে যাইতে পারে, নিচের দিকে যাইতে পারে। কেন এরকম হচ্ছে? আমরা যখন এই টাইপস প্রশ্নগুলো পড়ছি, দেখো এইখানে যখন উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া থাকবে তার মানে কি, এইটা মানে হচ্ছে এক্স এর মানটা সেম থাকবে। এক্স এর মানটা সেম হওয়ার কারণে পরাবৃত্তটা এই দিকে গিয়েছিল। আবার যখন পরাবৃত্তটা এই দিকে থাকবে, খেয়াল করে দেখো এইখানে ওয়াই এর মানটা সেম থাকবে, ওয়াই এর মানটা সেম থাকবে। যেহেতু ওয়াই এর মানটা সেম, এই জন্য ওয়াই অক্ষের দিকে গেছে। তাহলে আমাদের উল্টাভাবে যদি চিন্তা করো যে এখানে ওয়াই অক্ষের মানটা সেম আছে, তাহলে পরাবৃত্তটা কোন দিকে যাবে? ওয়াই অক্ষের দিকে যাবে। ওয়াই অক্ষের পজিটিভ দিকে যাবে, একটা হচ্ছে নেগেটিভ দিকে আসবে। এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের যে প্রান্তবিন্দু দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে আমরা চিন্তা করলাম এল ড্যাশ। আমরা জানি যে এই দুইটার মধ্যবিন্দু, এই দুইটার মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এস। তাহলে আমরা উপকেন্দ্রটা বের করে ফেলি। তাহলে ফার্স্টেই হচ্ছে আমরা উপকেন্দ্রটা বের করি। তাহলে উপকেন্দ্র এস ইকুয়ালস টু, খেয়াল করে দেখো যেহেতু এসটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে যোগফল -2 -4 ডিভাইডেড বাই হচ্ছে 2, এরপর হচ্ছে 2 + 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে -3, হচ্ছে 2। তাহলে আমি উপকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি। খেয়াল করে দেখো যখন পরাবৃত্তটা এইভাবে যাবে একটা, আর একটা এইভাবে আসবে, তখন আমি যদি পরাবৃত্তের এক্স্যাক্টলি ইকুয়েশনটা বের করতে চাই তাহলে তখন কেমন হতো বলো তো? এটা কোন দিকে হাঁ করা আছে? ওয়াই অক্ষের পজিটিভ দিক আর একটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, x - আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a × y মাইনাস হচ্ছে বিটা। অবশ্যই এই চিহ্নের আগে কি করতে হবে? প্লাস মাইনাস বোথ সাইন দিতে হবে। কেন? কারণ এটা পজিটিভ দিকেও আছে, নেগেটিভ দিকেও আছে, পরাবৃত্তটা দুই দিকেই হইতে পারে। তাইলে আমাদের কাজ হচ্ছে পরাবৃত্তের সমীকরণটা আমি বুঝতে পারলাম যে সমীকরণ হচ্ছে এইটা হবে। তাহলে এই সমীকরণের ভিতরে আননোন কি কি আছে খেয়াল করে দেখো, শীর্ষবিন্দু আলফা, বিটা, আরেকটা হচ্ছে এ এর মান। এই তিনটা জিনিস যদি বের করতে পারো তাহলে তোমার পরাবৃত্তের ইকুয়েশনটা বের হয়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে আমি এর মানটা খুব সহজে যে স্থানাঙ্ক দেওয়া আছে সেখান থেকে বের করে ফেলতে পারবো। আমরা জানি যে এল আর এল ড্যাশ, এল এবং এল ড্যাশ এদের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটাকেই আমরা বলি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি যে কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তরের বর্গের ক্যালকুলেশন থেকে যদি বের করো তাহলে অ্যান্সার আসবে 6। বের করো তাহলে অ্যান্সার পাবা 6। তাহলে আমি এখান থেকে যদি এ এর মানটা বের করি তাহলে 6 ডিভাইডেড বাই হচ্ছে 4, 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 3/2। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম এ এর মান। এখন আমাদের লাগবে শীর্ষবিন্দু দুইটার মান, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। যদি বের করতে পারো তাহলে আমাদের কোশ্চেন ডান। খেয়াল করো যখন এই পরাবৃত্তটা হবে, যখন এই পরাবৃত্তটা হবে তখন শীর্ষবিন্দু কিন্তু এই জায়গাটায় অবস্থান করবে, আর যখন পরাবৃত্ত এইটা হবে তখন শীর্ষবিন্দুটা এই জায়গায় অবস্থান করবে। তাহলে শীর্ষবিন্দুর মানেরও কিন্তু পরিবর্তন হবে, শীর্ষবিন্দুর মানের পরিবর্তন হবে। আমি যদি ফার্স্টে এই পরাবৃত্তটা চিন্তা করি তাহলে এইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক তুমি বের করে ফেলছো, সেটা হচ্ছে -3,2, -3,2। তাহলে আমাদের শীর্ষবিন্দুটা অবস্থান করতেছে এই জায়গাটা, একটা দিলাম আমরা এ আর একটা নাম দিচ্ছি হচ্ছে এ প্রাইম। তাহলে আমি এ বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই, আমরা জানি কি যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেই দূরত্বটা কত? এ। শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটা হচ্ছে এ। তাহলে এই পর্যন্ত যদি আমাদের মান -3 হয়, এই পর্যন্ত মান যদি -3, এই মানটা কত? এই উপরের দিকে গেছে না? খেয়াল করে দেখো তো। তাহলে এই পর্যন্ত মান, এখান থেকে এই পর্যন্ত মান হচ্ছে আমাদের হচ্ছে -3, এক্স এর মানটা। তাহলে আমাদের শীর্ষবিন্দুর ক্ষেত্রে এই মানটাও হচ্ছে -3 থাকবে, কারণ এই বিন্দু দুইটা তো একই রেখার উপরে অবস্থান করবে। কিন্তু শুধুমাত্র খেয়াল করে দেখো এটা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে না। এইখান থেকে অক্ষরেখা থেকে যে দূরত্ব এই বিন্দুর, আর এইখান থেকে অক্ষরেখার যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু সেম। তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত? -3। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? -3। এখন এই রেখা থেকে এই রেখার দূরত্ব কত? 2। এই রেখা থেকে এই রেখার দূরত্ব হচ্ছে 2। তাহলে এই রেখা থেকে এই রেখার দূরত্ব কত হবে? 2 এর সাথে এ যোগ করতে হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 + a, 2 প্লাস হচ্ছে a। তাহলে আমি এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা পাচ্ছি -3, 2 + a, 2 + a এর মান কত ভাইয়া? a এর মান আমরা বের করছি হচ্ছে 3/2। তাহলে a এর মান আমরা 3/2 যদি এখানে যোগ করে দিই তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে -3, 2 × 2 = 4, 3 × 7, 7/2। তাহলে আমি শীর্ষবিন্দু পেয়ে গেছি। এটা একটা আলফার মান, একটা হচ্ছে বিটা এর মান। এখন আমাদের আরেকটা শীর্ষবিন্দু হতে পারে, এই পরাবৃত্ত অনুযায়ী আমাদের আরেকটা শীর্ষবিন্দু হতে পারে। তাহলে সেই শীর্ষবিন্দুটা আমরা কি করে বের করব? খেয়াল করো এ প্রাইম। আমি যদি এখন এ প্রাইমটা বের করতে চাই, এ প্রাইমটা
এ প্রাইমটার ক্ষেত্রেও দেখো এই যে বিন্দুটা এইখানটাতে পড়বে শীর্ষবিন্দুটা, এই যে দূরত্ব এই দূরত্বটা ফিক্স থাকবে, যেমন এখান থেকে এই দূরত্বের কোনো চেঞ্জ হয়নি, এই দূরত্বেরও কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে এই যে দূরত্ব এই দূরত্বের মান হচ্ছে কত -3, এই দূরত্বের মানটা হচ্ছে -3। তাহলে আমার এখন বের করতে হবে এই যে এইটুকুর মান বের করতে হবে। তাহলে খেয়াল করো আমাদের এখান থেকে এইটুকুর দূরত্ব ছিল হচ্ছে 2, এখান থেকে এটুকুর দূরত্ব ছিল হচ্ছে 2। এখন আমরা কি জানি শীর্ষবিন্দু থেকে এস এই বিন্দুর দূরত্ব হচ্ছে এ হয়। তাহলে আমরা এর সাথে এই পুরো দূরত্বটা হচ্ছে আমাদের শীর্ষ উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে এ। তাহলে এ দূরত্বের সাথে খেয়াল করো এ সমান সমান এই পুরো এ সমান সমান আমি কি লিখতে পারি 2 এর সাথে এই যে মান কতটুকু হবে আমি যদি সেটা বের করতে চাই, সেটার মান আমি ধরে নিলাম হচ্ছে y, সেটার মান আমি ধরে নিচ্ছি y। তাহলে a এর মানটা কত ভাই, আমাদের a এর মানটা পাইছিলাম আমরা 3/2 ইকুয়ালস টু হচ্ছে 2 প্লাস হচ্ছে y। তাহলে এখান থেকে আমরা 3/2 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে y। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 দুগুণী 4 -4 3 - 4 তার মাইনাস হচ্ছে হাফ ইকুয়ালস টু হচ্ছে y এর মান। তাহলে y এর মান যেটা আমরা সেটা পাচ্ছি এই যে বিন্দুর স্থানাঙ্ক, সেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পাচ্ছি -হাফ, আরেকটা কত ছিল -3। তাহলে আমরা আরেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি সেটা হচ্ছে -3 আর হচ্ছে -হাফ, দুইটা শীর্ষবিন্দু পাচ্ছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ প্রাইম। তাহলে আমি এই সমীকরণটাতে তোমার যে সমীকরণটা আছে এখানে আলফার জায়গায় একবার বসবে -3, একবার -3, একবার বসবে 7/2 বিটা এর জায়গায়, একবার বসবে -হাফ দিয়ে সমীকরণ বের করলে আমাদের কি হয়ে যাবে পরাবৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে আমাদের যদি উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমাদেরকে ম্যাথটা এইভাবে সলভ করতে হবে। নেক্সট এর পরের যে সৃজনশীলটা আছে দেখো একই, আগে আমরা এই প্রশ্নটা একটু আগেই সলভ করে আসছি, তো ওইটা আর এটার মধ্যে আসলে পার্থক্য কি দেখো। আগেরটাতে f অফ y সমান সমান ay স্কয়ার প্লাস by প্লাস c একই, x ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে f অফ y এর জায়গায় আমরা এখন লিখতে পারি x সমান সমান হচ্ছে ay স্কয়ার প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে c, f অফ x ইকুয়ালস টু ay স্কয়ার প্লাস by প্লাস c। প্রশ্নে বলেছে দৃশ্যকল্পে একের আলোকে x সমান সমান fy, তাহলে x সমান সমান কি বলেছে f অফ y, তাহলে f অফ y এর জায়গায় এজন্য আমরা x বসিয়ে দিয়েছিলাম। x ইকুয়ালস টু fy কণিকের শীর্ষবিন্দু 3, -2, যেহেতু শীর্ষবিন্দু দেওয়া আছে তাহলে এই কণিক চিন্তা করে আমার আর কাজ নাই, আমাকে চিন্তা করতে হবে যেহেতু y এর উপর দ্বিঘাত আছে এবং এটা x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল রেখার জন্য কণিক কোণটা হয় y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইনটু x মাইনাস হচ্ছে আলফা, এটা হয় আমাদের কণিক্স। তাহলে আমাদের কি কণিকের শীর্ষবিন্দু দেওয়া আছে 3, -2, তাহলে আমরা 3, -2 বসাই দিতে পারি। তাহলে y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 ইনটু a দেওয়ার দরকার নেই, বড় হাতের a ইউজ করো, x মাইনাস আলফা, আলফা এর জায়গায় আমাদের শীর্ষবিন্দু কত দেওয়া আছে x এর মানটা 3। তাহলে এই হচ্ছে কনিক্স, এই কনিক্স আননোন কোনটা, আননোনটা হচ্ছে a, তাহলে আমাদের a বের করতে হবে। a বের করার জন্য কি দেওয়া আছে বলা আছে কনিক্সটি 5,0 বিন্দুগামী, তাহলে কনিক্সটা বলা আছে যে এটা 5,0 বিন্দুগামী, তাহলে এই যে কনিক্সটা সেটা হচ্ছে 5,0 বিন্দুগামী, তাহলে বসাই দাও। তাহলে 0 প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a, x এর জায়গায় 5 মাইনাস হচ্ছে 3। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে 4 ইকুয়ালস টু হচ্ছে 4a ইনটু হচ্ছে 2, 4 উভয় পাশ থেকে বাদ, তাহলে a এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে হাফ, এর মান আসছে হাফ, এর মানটা আবার ওই সমীকরণে বসাই দিই। তাহলে বসাই দিলে আমরা সমীকরণটা এখন পাবো y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু হাফ, মানে এখানে থাকবে হচ্ছে 2 ইনটু x মাইনাস 3। তাহলে এই কনিক্সটাকে এখন এই কনিক্সের সাথে কম্পেয়ার করো, এই কনিক্সটাকে এখন এই কনিক্সের সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে অবশ্যই আমাকে সমীকরণের বাম সাইডে কি আছে x আছে, x কে রাখতে হবে। তাহলে আমি যদি সমীকরণের বাম সাইডে x কে রাখতে চাই তাহলে এই সমীকরণটাকে ভেঙে ফেলতে হবে, তার মানে x টা গুণ করে দিয়ে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসায় এই পাশে x রেখে দেন এখানে একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটাকে কি এটার সাথে কম্পেয়ার করবা, কম্পেয়ার করে abc এর মানটা বের করতে হবে, যে প্রশ্নটা আগে সলভ করে আসলাম সেম টাইপসের প্রশ্ন। নেক্সট দেখো g অফ xy ইকুয়ালস টু হচ্ছে একটা xy যুক্ত ফাংশন দেওয়া আছে আমার কাছে, g অফ xy ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে হচ্ছে 4y স্কয়ার মাইনাস হচ্ছে 20x মাইনাস হচ্ছে 4y মাইনাস 4y প্লাস হচ্ছে 30 প্লাস 30। বলা হচ্ছে g অফ xy সমান সমান এইটা সমান সমান যদি এইটা সমান সমান যদি হচ্ছে 4y মাইনাস 9 হয়, এটা সমান সমান যদি 4y মাইনাস 9 হয় তাহলে কৌণিকটির অক্ষরেখা এবং নিয়ামকের ছেদবিন্দু নির্ণয় করো। আমরা লাস্ট যে একটা টপিক দিয়েছিলাম যে আদর্শ সমীকরণ দেওয়া থাকতে পারে, সেই সমীকরণ থেকে তুমি কি করে পরাবৃত্তের সমীকরণ আগে বানাই নিতে হবে, তারপরে না তুমি অক্ষরেখা নিয়ামক রেখা বের করতে পারবা। তাহলে আমাদের এই সমীকরণটাকে আগে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাইটা করব কি করে, ভালো করে খেয়াল করো। আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি, 4y স্কয়ার মাইনাস হচ্ছে 20x মাইনাস 4y প্লাস 30 মাইনাস 4y প্লাস 9 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, যেহেতু দেখো y চলকটার উপর দ্বিঘাত আছে, y চলকের উপর দ্বিঘাত আছে,
আমরা কিন্তু যদি এই প্রশ্নটা দিয়ে যদি বলতো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান কত, তুমি কিন্তু খুব সহজে বের করতে পারতে। যেহেতু y চলকের পাওয়ার 2 আছে, তাহলে y নিয়ে আমার কাজ না, আমার কাজ হচ্ছে x। তাহলে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 20, x এর সহগ। আমাদের যদি শীর্ষবিন্দু বের করতে বলতো, আমরা জানি যে চলকের পাওয়ার দ্বিঘাত তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, করে y এর মান বের করে আবার সেই y এর মানটা সমীকরণে বসাই দিয়ে x এর মানটা বের করতে হয়। তাহলে শীর্ষবিন্দু বের করতে পারতাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারতাম। এখন খেয়াল করো, আমরা এটাকে সিম্পলিফাই করব, আগে ইকুয়েশনে বানাতে হবে। যেহেতু y এর উপর দ্বিঘাত আছে, তার মানে আমাদের সমীকরণটা অবশ্যই এভাবে যাবে, y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a ইনটু x মাইনাস আলফা, এরকম আকারে নিয়ে যেতে হবে। তাহলে এরকম আকারে নিয়ে যেতে হলে ইকুয়াল সাইনের এই পাশে কি রাখতে হবে? y কে রাখতে হবে, আর ইকুয়াল সাইনের ডান দিকে হচ্ছে x কে রাখতে হবে। তো দেখো এখানে আমি যদি 4y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4y, তাহলে মাইনাস 8y, 30 প্লাস 9 39, আর মাইনাস 20x টাকে আমি এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস 20x হয়ে গেল। ওকে, এখান থেকে আমি যদি 4y স্কয়ার যেহেতু আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2y তার হোল স্কয়ার, লিখতে পারি 4y স্কয়ার মাইনাস 2 ইনটু, যেহেতু এখানে a মাইনাস b হোল স্কয়ার এইরকম টার্ম থাকে, এই জন্য আমরা ওই সূত্র বসানোর ট্রাই করব। a স্কয়ার মাইনাস 2ab, তাহলে a বসালাম, বানাতে হবে আমাকে 8, হয়েছে 4, তাহলে আর একটা 2 দেওয়া লাগবে, 2 দিলাম, তাহলে 2 দুগুণী 4, দুগুণী 8 হলো, প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে b স্কয়ার দিলে হচ্ছে প্লাস 4 দিতে হবে, প্লাস 4 যেহেতু এক্সট্রা করে নিয়ে আসছে, তাহলে মাইনাস 4 বিয়োগ করে দিতে হবে, প্লাস হচ্ছে 39 ইকুয়ালস টু হচ্ছে 20x, ইকুয়ালস টু 20x। তাহলে এখান থেকে দেখো আমরা এই পুরো রাশিটার জায়গায় আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 2y মাইনাস 2 তার হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু, এই পর্যন্ত কাজ হয়ে গেছে। 39 থেকে 4 যদি আমরা বিয়োগ করি 35, তাহলে 20x মাইনাস হচ্ছে 35, 20x মাইনাস হচ্ছে 35। এখান থেকে খেয়াল করো ভাই, আমরা যেহেতু সমীকরণে পড়েছি y এর সহগকে 1 রাখতে হয়, তাহলে y এর সহগ এখানে 2 হয়ে আছে, তাহলে 2 কে কমন নিয়ে নাও, 2 কে কমন নিলে যেহেতু পাওয়ার আবার স্কয়ার আছে, তাহলে 4 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, আমরা x এর ক্ষেত্রেও পড়েছি যে x এর সহগ এখানে কত থাকে? 1 থাকে, তাহলে x এর সহগকে 1 বানাতে হলে 20 আমাদের কমন নিতে হবে, তাহলে 20 যদি কমন নিই x মাইনাস 35 ডিভাইডেড বাই হচ্ছে কত হবে? 20। ওকে, এরপর আমরা চারটাকে ওই পাশে রিপ্লেস করে দিব, ভাগ করে দিই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 5 ইনটু x মাইনাস, আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 7 ডিভাইডেড বাই হচ্ছে 4। দেখো এই সমীকরণটা এখন এই সমীকরণের আকারে কত সুন্দর আকার চলে আসছে, এখন তুমি কম্পেয়ার করতে পারবা। তাহলে আমাদের পরাবৃত্তের এরকম জেনারেল ইকুয়েশন দেওয়া থাকতে পারে, সেখান থেকে ভেঙে ভেঙে আমাদেরকে মেইন যে ইকুয়েশনটা আছে, আমরা যে ইকুয়েশনগুলো পড়েছি সেই ইকুয়েশন বানাতে হবে। বানানোর পরে আমাকে এখন কি বলেছে, কোশ্চেনটা খেয়াল করো, কণিকটির অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দু নির্ণয় করো। কণিকটির অক্ষরেখা, তাহলে আমি যদি কণিকটির অক্ষরেখার সমীকরণ বের করতে চাই, কণিকটির অক্ষরেখার সমীকরণ যে চলকের পাওয়ার দ্বিঘাত তার সেটা ইকুয়ালস টু 0, তাহলে আমি যদি অক্ষরেখার সমীকরণ বের করতে চাই, অক্ষরেখার সমীকরণ যদি বের করতে চাই, তাহলে y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটা ইকুয়ালস টু 0, তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y মাইনাস 1 ইকুয়ালস টু 0, এইটাই হচ্ছে অক্ষরেখার সমীকরণ। প্রশ্নে বলেছে অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দু নির্ণয় করো। অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু কোনটা বলো তো? অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে আমি এইটা থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করব? এটাকে আমি কম্পেয়ার করতে হবে, এই সমীকরণটাকে কম্পেয়ার করে, যেহেতু y স্কয়ার আছে তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x, এই সমীকরণের সাথে কম্পেয়ার করো। তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করে, তাহলে আমি কি বলেছিলাম যখন প্র্যাকটিস করছিলাম, তখন বলা হয়েছিল যে এরকম সমীকরণ থাকলে আগে চিত্র অঙ্কন, চিত্র ভেবে নাও, চিত্রটা হচ্ছে এই দিকে হবে, x এর পাওয়ার 1, তাহলে x অক্ষের ডান দিকে হবে, পজিটিভ আছে যেহেতু, তাহলে আমাদের নিয়ামক রেখা কোথায় পড়ছে? নিয়ামক রেখা ভাই এই যে বিন্দুতে পড়ছে, তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি হতো? নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস a, 0, মাইনাস a, 0, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে মাইনাস a, y এর মান কত? 0, তাহলে আমি লিখতে পারি x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস a। তুমি যে সমীকরণটা বা চিত্রটা অঙ্কন করছো সেটার জন্য যে নিয়ামক রেখার পাদবিন্দু বের করছো সেটা তো বেসিক্যালি না, তোমাকে এটার সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে x ইকুয়ালস টু মাইনাস a, x এর জায়গায় তুমি কি লিখেছো? x মাইনাস 7/4 এর জায়গায় তুমি লিখেছো হচ্ছে x, তাহলে আমাদের এখানে বসাতে হবে x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে x মাইনাস 7/4 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস a। তাহলে a এর মানটা আমরা কি করে পাবো? খেয়াল করে দেখো, এইখানে যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে 4a সমান সমান হচ্ছে 5, কম্পেয়ার করো এটার সাথে এটা, তাহলে a সমান সমান কত হবে? 5/4, a সমান সমান কত? 5 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা a এর জায়গায় বসাই দিলাম 5/4, দিয়ে এখান থেকে x এর মান ক্যালকুলেশন করে ফেললাম, তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর ভুজের মানটা পেয়ে গেছি। আরেকটা মান বাকি আছে, সেটা কার মান? y ইকুয়ালস টু 0। তোমার কাছে y বলতে তো y না, y বলতে কত? y মাইনাস 1, তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে y ইকুয়ালস টু কত? 1, তাহলে এই একটা মান আর এই একটা মান, তাহলে সেটা কি ছিল? অক্ষরেখা এবং নিয়ামক রেখার
ছেদবিন্দু ছিল, যেটাকে আমরা বলতেছি নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এইভাবে আমাদেরকে বের করতে হয়। তো আমাদের এই প্রশ্নগুলোই বেসিক্যালি হচ্ছে ছিল বলা যায়। তো এরপরে তোমাদের কোন চ্যাপ্টার প্রয়োজন, কোন ক্লাসের কোন অংশে যদি ভুল পড়াই থাকি বা মনে হয় যে এই জায়গাটায় ভুল হয়েছে ভাইয়ের পড়ানো, অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে জানাতে পারো আমাদেরকে, অবশ্যই জানাবা। যদি কোথাও ভুল বলে থাকি আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তো এরপর হচ্ছে তোমরা কোন লেকচার চাও, ফার্স্ট পেপারের অংশ নাকি সেকেন্ড পেপারের অংশ রিভিশনের জন্য, অবশ্যই কমেন্টে জানাও। আর কোনিক্সের হচ্ছে আমাদের আর একটা লেকচার নেওয়া লাগবে, সেটা হচ্ছে অধিবৃত্ত আর একটা হচ্ছে কি উপবৃত্তের উপরে। আমরা যেহেতু পরাবৃত্তের সব থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে পরাবৃত্তের কনসেপ্ট থেকে, পরাবৃত্ত আলোচনা করার চেষ্টা করেছি এক ক্লাসে। এর পরের ক্লাসটা আমরা অধিবৃত্ত আর উপবৃত্তের উপর নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।